কি অবস্থা পোলা পাইন্স? হবে নাকি কিছু? রেকর্ড হচ্ছে। তো সেদিন যেটা বললাম আর কি, আজকে গেম ইঞ্জিন নিয়ে কিছু কথা বলবো, কিভাবে কি কাজ হয় এসব নিয়ে। আসলে এটা কোনো টিউটোরিয়াল না, এটা জাস্ট আমি সবচেয়ে বেসিক আর কি যেটা জানতে হয়, রেন্ডারিং পাইপলাইন বা কীভাবে কাজ করে গেম ইঞ্জিন কি এসব নিয়ে আলোচনা করবো। তো শুরুতে বলতে গেলে আচ্ছা, গেম ইঞ্জিনের সঙ্গে আসি। গেম ইঞ্জিন দেখাতে গেলে মনে করো আমরা যখন কোনো একটা গান শুনি, একটা ভিডিও প্লেয়ার বা আচ্ছা একটা ভিডিও চালু করে দেখাই। মনে করো যে এখানে অনেক ভিডিও আছে, এটা একটা ভিডিও প্লেয়ার। তো এই ভিডিও প্লেয়ারে ভিডিও চালু করতে হলে ড্র্যাগ ড্রপ করলাম, একটা ভিডিও চালু হয়ে গেল। তো এই প্লেয়ারের ভিতরে কি আছে সেটা জানতে হলে আমাদের এই প্লেয়ারের পট প্লেয়ার না, এটা অফ থাক। হ্যাঁ, এই যে প্লেয়ারের ইয়েতে আসলাম আর কি, মানে ফোল্ডারে আসলাম যেখানে সব ফাইলগুলো ইনস্টল করা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি D3D X9 D3D কম্পাইলার। এগুলো হচ্ছে মাইক্রোসফটের ডিরেক্টএক্স লাইব্রেরি, ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি। তো এই লাইব্রেরি, এটা হচ্ছে ডাইরেক্টএক্স একটা এপিআই। তো এপিআই কি এটা আশা করি তোমরা সবাই জানো। এপিআইটা হচ্ছে এই প্রোগ্রামটা, মানে যে এপিআই যে যে মানে কিছু কোড আছে, যে কোডটা গ্রাফিক্স কার্ডের ভিতরে সবসময় রান হয়। আমরা সাধারণত জানি যে আমরা যেটা মানে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি রান করি বা চালু করি, সেটা কম্পিউটার প্রসেসরে মানে চলে আর কি। এর পাশাপাশি যে আমরা যে মনিটরে এসব দেখতে পাচ্ছি, তো এগুলো দেখার জন্য যে কিছু মানে মেকানিজম আছে, যে কোডগুলো আছে, এগুলো বিশেষ করে গ্রাফিক্স কার্ডে এগুলো মানে রান হয় আর কি। তো আমাদের যাদের গ্রাফিক্স কার্ড নাই, শুধু মানে সিপিইউ আছে, এই সিপিইউর ভেতরে কিন্তু গ্রাফিক্স আছে আর কি, কিন্তু সেটা পাওয়ার অনেক কম। জাস্ট আমরা সিম্পল বেসিক যে ভিডিও বা ইত্যাদি এইসব কাজ করতে পারি, বাট হায়ার লেভেলের কোনো গেমস বা এসব মানে কাজ করা যায় না। তো এই গ্রাফিক্স কার্ডের ভেতরে যে মানে কোডগুলো রান হয়, মানে যে ইনস্ট্রাকশনগুলো যাবে, এটা প্রসেস থেকে গ্রাফিক্স কার্ডে যায়। আর এই যাওয়াটার যে মাঝখানে যে মানে পাইপলাইনটা আছে, মানে যে মানে নিয়ে যাওয়াই মানে সাহায্য করে, এটা হচ্ছে এপিআই। আর এপিআইটা হচ্ছে এই ডিরেক্টএক্স এপিআই। তো এই ডিরেক্টএক্স এপিআই এটা আসলে মানে কিছু কোড আর কি, মনে করেন যে যে সি ইত্যাদিতে যেমন কোড আছে, তো এরকম মানে কিছু কোড আছে, এই কোডগুলোর মাধ্যমে মানে লেখা হয় আর কি। তো এখানে যে লাইব্রেরিটা দেওয়া হয়েছে, তো হয়তো বা কোনোরকম মানে যেভাবে হোক এই প্যাটি কীভাবে কাজ করে আমি জানি না, তবে মানে মেকানিজমটা বেসিক প্রায় সবই এরকমই আর কি। যে আমরা ভিডিওটা প্লে করলাম, তো ভিডিওটার ফাইলটা প্রথমে সে এই মানে প্লেয়ারটা নেওয়ার পর, ওটা তো মানে ভিডিওতে MP4 বা 3GB মানে MP3 হতে পারে, অডিও প্লেয়ার হতে পারে, মানে ফাইল হতে পারে, যেটি হোক, সেটাকে কনভার্ট করার পর মানে যে আমরা যে ভিজুয়ালটা দেখবো আর কি, সেটা দেখানোর জন্য এটা ডিরেক্টএক্সের মাধ্যমে গ্রাফিক্সে মানে পাঠানো হয়। ওখান থেকে আমরা মানে মনিটর সব কিছু দেখতে পারি। আর এখানে কি আছে, এখানে আর বোঝার তেমন কিছু নাই। আচ্ছা যাই হোক, তো আমি গেমসের ক্ষেত্রে এখন আসি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিম্পল একটা গেম। এটা ডাবল ক্লিক করলে গেমটা চালু হবে এখন। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা, তো এই কাটলে কেন, এই গেমটা হচ্ছে দেখো, এখানে প্লেয়ারের গেমসে কিছু ডাটা আছে। ইউনিটি ম্যাথমেটিক্স
ইউনিটি 2D স্প্রাইট রান টাইমস ইঞ্জিন অ্যান্ড্রয়েড ইঞ্জিন ডিএল, এখানে অনেক মানে লাইব্রেরি আছে আর কি। এটা হচ্ছে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, আমরা তো জানি এটা সম্বন্ধে। আর এখানে যে রিসোর্সগুলো আছে এই রিসোর্সের ভিতরে বিভিন্ন ফাইল বা আমরা যে গেমটা যে ক্রিয়েট করছি যেগুলো দেখতে পারলাম আর কি, এগুলো ফাইলগুলো থাকে আর কি। তবে এখানে যে ডিফল্ট রিসোর্স লেখা আছে, এটা ডিফল্ট রিসোর্স বলতে যে আমরা যে ইউনিটির যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা মানে মেনলি যে প্রকাশটা করতে, মানে এখানে যেভাবে আমি মানে ভিডিওটা দেখালাম যে একটা প্লেয়ারের ভিতরে ভিডিওটা চলতেছে, ঠিক তেমনি একটা প্লেয়ার যে এটা চালু করে একটা প্লেয়ার দেখাইলো। তো এই গেমটা চালু করার পর যে একটা উইন্ডো চলে আসলো, তো এই উইন্ডোর ডেটাগুলো আর কি রিসোর্সের ভিতরে থাকে। তারপরে এই যে এই ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি এগুলোর মাধ্যমে কাজ হয়। অ্যাপ ইনফো এটা বাদ দিলাম, এটার সময় এখন জানার দরকার নেই। আর এই যে অ্যাসেটগুলো দেখা যাচ্ছে, আমরা যে ওই পিকচারগুলো দেখলাম গেমসের ভিতরে, এই দৃশ্যগুলো, এই অ্যাসেটের ভিতরে হচ্ছে ওই ইয়েগুলো থাকে মানে আর কি, মানে এগুলো অ্যাসেট আর কি, এর ভিতরে থাকে আর কি, কোড করা আছে। আর এখানে মনোবিহর এসব সঙ্গে এখন জানার দরকার নাই, এটা প্রোগ্রামিং লেভেলের। ইমেল রান টাইম এটাও জানার দরকার নেই। ইউনিটি প্লেয়ার ডিএলএল এটাতে আসি, যে আমরা যে পড প্লেয়ারে যেমন দেখলাম যে একটা ভিডিও গান বা মুভি বা গান মানে যেটা আমরা শুনি না কেন একটা প্লেয়ারের ভিতরে চলে, তো প্লেয়ারটা হচ্ছে পড প্লেয়ার .exe, ডাবল ক্লিক করার পর একটা প্লেয়ার চালু হলো, ওখানে গান শুরু হলো এর ভিতরে। তো আমরা এখানে যখন ডাবল ক্লিক করলাম গেমটা স্টার্ট হলো। তো গেমটার যত ডাটা আছে এই সব ডাটাগুলো নিয়ে এই এক্সিকিউটেবল ফাইলটা, এক্সটেনশনটা আচ্ছা দেখার দরকার নেই, যাই হোক, তো এক্সিকিউটেবল ফাইলটা এই ইউনিটি প্লেয়ারকে এখানে এই লাইব্রেরিটা মানে এই যত গেমের ডেটাগুলো আছে সব এই প্লেয়ারের ভিতরে পুশ করার পর যে ইউনিটি যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা আমাদের একটা মানে গেমটা মানে রান হয় আর কি। তো এখানে দেখানোর কারণ হচ্ছে আমরা যে ভিডিওটা যেটা দেখলাম, ভিডিও গান বা যেটা আমরা দেখি, এগুলো হচ্ছে সব কিছু প্রি রেন্ডার্ড বলা যায় আর কি। আমরা যখন একটা ভিডিও ক্যাপচার করি, মোবাইল ফোন হোক বা ক্যামেরা দিয়ে হোক, তো ভিডিওটা ক্যাপচার করার সময় মনে করি আমরা একটা গাছের পিক উঠাচ্ছি বা ভিডিও করছি আর কি, তো গাছটা অলরেডি আসছে, তো ওখান থেকে যে লাইটিং ডেটাগুলো আমাদের ক্যামেরাতে আসার পর মেমোরিতে সেভ হয়। তো অলরেডি কিন্তু আমরা গাছ কীভাবে ওখানে আছে, লাইট গাছের উপর কীভাবে পড়ছে, গাছের কালার কী, সব কিছু ওখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাটা সব দেখতে পাচ্ছি, সেই অনুসারে ডাটাটা এখানে সেভ হচ্ছে। হওয়ার পর একটা MP4 ফাইল আমরা আউটপুট পেলাম, সেটা প্লেয়ার দিয়ে রান করলাম আর কি। রান করার পর আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু লাইটিং বা গাছের কালার এগুলো সব কিছু আগে থেকে সেভ করা আছে, মানে ওই যে MP4 ফাইলে সেভ করা আছে, ওটা জাস্ট আমরা প্লেয়ার থেকে রান করতেছি। কিন্তু গেমসের ক্ষেত্রে কী হয়, আমরা যখন একটা 3D প্লেয়ার, এই মনে করো যে এটা একটা এনভায়রনমেন্ট, এখানে একটা প্লেয়ার আছে, এখানে বাড়ি বা গাছ যাই হোক আছে, এখানে একটা সূর্য আছে, এদিকে আলো আসতেছে আর কি। তো আমরা যখন এই প্লেয়ারটা এখানে আসছে, সূর্য যেহেতু এপাশ থেকে আসতেছে, আলোটা মানে ছায়াটা এপাশে পড়বে আর কি। তো সূর্যটা আবার যদি এপাশে থাকে তবে ছায়াটা এপাশে পড়বে। তবে আমরা গেমস খেলার ক্ষেত্রে সবসময় কী হয়, আমরা সবসময় প্লেয়ারটাকে মুভমেন্ট করি। ধরেন এখান থেকে প্লেয়ারটা নিয়ে এখানে আসবো, তখন ছায়াটা কিন্তু এখানে থাকবে না, ছায়াটা আসবে এখানে, আর এই ছায়াটা আসতেছে এখানকার আলোর জন্য আর কি। তো এখানে আসার জন্য যে মানে ছায়াটা যে ডিসপ্লে করতে হবে, এই ডিসপ্লে করার জন্য যে ভ্যালুগুলো, এই পিক্সেলগুলো, সব কিছু গ্রাফিক্সে মানে ক্যালকুলেশন হয় আর কি। আর এগুলো সব কিছু হচ্ছে রিয়েল টাইমে। তো রিয়েল টাইম আর ওই যে ভিডিও প্রিপ্রসেসড ভিডিওগুলো, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমরা প্লেয়ারটা মুভ করতেছি, এখানে আমরা কিবোর্ডের কি প্রেস করার পর প্লেয়ারটা মুভ হচ্ছে, আর এই মুভ হওয়ার কারণে প্লেয়ারটা বিভিন্ন লোকেশনে যাচ্ছে, আর সেই অনুসারে আমরা এখানে ফলাফল পাচ্ছি, মানে আমরা কীভাবে দেখব সেটা আমরা তৎক্ষণাৎ এখানে মানে দেখতে পাচ্ছি, যে এখানে ছায়াটা কীভাবে আসবে বা প্লেয়ারটা মানে কীভাবে শো করবে মনিটরে, সেটা আমরা রিয়েল টাইম দেখতে পাচ্ছি। এটা কিন্তু ডিফাইন করা নাই। তো এই রিয়েল টাইম হওয়ার জন্য এগুলো সব কিছু একটা ক্যালকুলেশন, মানে প্রচুর মিলিয়ন ক্যালকুলেশন হয়, সব কিছু গ্রাফিক্স কার্ডের ভিতরে হয়ে যায়। আর এই জন্যে মানে পাওয়ারফুল গেমস খেলতে এখনকার মানে অনেক পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় আর কি। তো এটা হচ্ছে রিয়েল টাইম। আর সব গেম ইঞ্জিন তো যেহেতু আমরা গেম মানে তো রিয়েল টাইম সব কিছু, সেহেতু মানে আমাদের ধরে নিতে হবে যে আমাদের গেম ইঞ্জিনটা রিয়েল টাইম মানে রেন্ডারিং অবশ্যই, তাছাড়া তো হচ্ছে না, এখানে কোনো কিছু পসিবল না।
এটা হচ্ছে গেম ইঞ্জিনের কাজ। গেম ইঞ্জিনের কাজ হচ্ছে গেম ইঞ্জিন সাধারণত যে প্লেয়ারের ইনপুট নেবে, ইনপুট নেবে, নেওয়ার পর সে ক্যারেক্টারটা মুভমেন্ট করবে, সেটা মানে আমরা কীভাবে দেখবো, এটা হচ্ছে গেম ইঞ্জিনের কাজ। আর আমরা যেমন প্রোগ্রামিং করি একটা প্রোগ্রামিং ভিজুয়াল স্টুডিও কোড ব্লকস যেটা হোক না কেন, যে আইডি বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তেমন এই গেম ইঞ্জিনটা মেইনলি যে কোরটা আর কি, এটা হচ্ছে এই প্লেয়ারটা যেটা দেখালাম, প্লেয়ারটা এটা হচ্ছে কোর। বাট আমাদের গেমসটা ডেভেলপ করতে হলে তো কিছু একটা জায়গা তো প্রয়োজন, যেখানে আমরা সব কিছু এক জায়গায় নিয়ে কোড এক জায়গায় নিয়ে বসাবো, দেন গেমটা রান করবো আর কি। তো এটার জন্য যে মানে ফুল তো আমাদের একটা মানে গেম কোথায় একটা মানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট একটা দরকার। তো আমি সাধারণত এটাকে গেম ইঞ্জিন বলা হয়। তবে গেম ইঞ্জিনের কোডটা হচ্ছে এটা। তো বিভিন্ন রকম গেম ইঞ্জিন আছে, যেমন সবাই যেটা অনেকে জানে যে ইউনিটি ইঞ্জিন, এটা অনেক কমন, আনরিয়েল ইঞ্জিন, আর যেগুলো মনে করেন যে বিভিন্ন রকম মনে করেন যে রকস্টার কোম্পানি বা ইউবিসফট বা ইএ স্পোর্টস, যে বড় বড় কোম্পানিগুলো আছে, তারা নিজেদের মতো গেম ইঞ্জিন তৈরি করে, নিজেদের প্রোগ্রামারদের মাধ্যমে গেম ইঞ্জিন তৈরি করে, দেন তারা গেম সেভাবে বিল্ড করে। আর আমরা যে গেম ইঞ্জিনগুলো সাধারণত ব্যবহার করি পাবলিকলি অ্যাভেলেবল, এগুলো হচ্ছে তার মধ্যে একটা ইউনিটি ইঞ্জিন। এটা হচ্ছে ইউনিটি ইঞ্জিন ডাবল ক্লিক করার পর রান হওয়ার পর এটা যে এটা আর কি ইউনিটি হাব বলা হয় এটাকে, এটা আসে, এখান থেকে আমরা প্রজেক্ট মানে স্টার্ট করবো। যাই হোক, আর আচ্ছা কিছু গেম ইঞ্জিন দেখায় আপনাদের। ইউনিটি, গডট, গেম মেকার, অ্যামাজন, লেমার, অনেক গেম ইঞ্জিন অনেক আছে। তবে ইউনিটি 3D সবচেয়ে এখন মানে পপুলার আর কি আমাদের মতো ইন্ডি ডেভেলপমেন্টের জন্য। আর আনরিয়েল ইঞ্জিন আছে, এটাতে C++ ইউজ করা হয়েছে, মানে C++ কোড করতে হয় গেম ডেভেলপমেন্ট করতে হলে। দেন ব্লুপ্রিন্টস নামক ড্র্যাগ ড্রপ সিস্টেমেও মানে কোড করা যায়, বাট পারফরমেন্স ভালো না, সবসময় C++ মানে সবাই প্রেফার করে বেটার। অ্যাকচুয়ালি গেম ইঞ্জিনে বা লো লেভেল মানে অপারেটিং সিস্টেম সব কিছুতে C++ ইউজ হয়, কারণ এই ল্যাঙ্গুয়েজটা অনেক ফাস্ট। পাইথন এই যে গদতের না সরি গদতে পাইথন লাইক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে গদত স্ক্রিপ্ট বলা হয় সম্ভবত, আমি একবার ইউজ করছিলাম পাইথনের মধ্যে কিছুটা। তবে ছোটোখাটো গেমসের জন্য ব্যাপার না, ওটা করা যায়, কিন্তু ভালো পারফরমেন্স হতে হলে যে মানে ওইরকম মানে স্ক্রিপ্ট পাইথন বা এসব ইউজ না করে বেটার। পাইথন তুলনামূলক অনেক স্লো, গেমটি সাধারণত প্রফেশনাল সব গেমেই C++ ইউজ হয়। তবে ইউনিটি ইঞ্জিনে C# ইউজ করা হয়, আগে জাভা স্ক্রিপ্ট ছিল। ইউনিটি C#, C++, এখানে C# বলা হয়েছে কারণ আমরা ডেভেলপমেন্ট করার সময় C# ইউজ করবো। আর C++ প্রায় যত গেম ইঞ্জিন আছে, শুধু ইউনিটি না, ইউনিটি হোক, আনরিয়েল হোক, গদত হোক, যেটাই হোক, প্রায় সব গেম ইঞ্জিন C++ তৈরি করা হয়েছে। মানে একদম কোডটা সবসময় তো অবশ্যই ফাস্ট হতে হবে, ফাস্ট না হলে তো মানে পসিবল না, খেলা পসিবল না, একদম মানে একদম পারফরমেন্স আমরা কোনো কিছু পাবো না। আমাদের পারফরমেন্সটা মেন টার্গেট গেম ইঞ্জিনের আর কি, কোর লেভেলে। তো প্রায় সব ইঞ্জিন C++ তৈরি। তবে ইউনিটি আগে জাভা স্ক্রিপ্ট ইউজ করতো ডেভেলপমেন্টের ক্ষেত্রেও, বাট এখন সে মানে ইউনিটি কত 5 পয়েন্টে সেটা মানে জাভা স্ক্রিপ্ট ইউজ হতো, তো এখন আর হয় না, এখন C# অফিসিয়ালি মানে ইউজ করে। বেটা জাভা স্ক্রিপ্ট যে একটা ল্যাঙ্গুয়েজ মাদার চোখ, কেউ ইউজ করে নাকি একদম। তো যাই হোক, কি বললাম, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেহেতু আসলাম, তো আমাদের যেহেতু C# ইউজ করতে হবে, আমরা মানে আমি ধরে নেব যে আপনার C# অনেকে পারেন, C# না পারলেও C++ বা জাভা অন্তত, হ্যাঁ জাভা পারলে জাভা C# অনেকটাই সেম, প্রায় একই রকমই বলা যায়। জাভা পারলে আপনি এটাও পারবেন ইজিলি, কোনো ব্যাপার না। তবে সাধারণত মাইক্রোসফট C# আর ইউনিটি C#-এর মাঝে কিছু পার্থক্য আছে। আর এটা মানে প্রথমে .NET ডেভেলপমেন্ট যদি ডেভেলপার যদি আপনি হয়ে থাকেন, তবে এখানে আসতে একটু মানে কনফিউজড হবেন, এটাই স্বাভাবিক।
নতুন ফ্রেমওয়ার্ক শিখতে অবশ্যই কনফিউজ হতে হয় সবাইকে, তবে এটা মানে প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো রেন্ডারিং, আচ্ছা প্রোগ্রামিং ক্ষেত্রে যাওয়ার আগে প্রোগ্রামিং কিছু বলে আসছি। রেন্ডারিংয়ের কিছু ব্যাপার আছে, এগুলো পরে ডিসকাস করি। আচ্ছা, আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি, জাস্ট বেসিক একটা মুভমেন্ট দেখাবো, প্লেয়ার মুভমেন্ট কীভাবে হয় এটুকুই আজকে, আর কিছু না তেমন। দেন রেন্ডারিংয়ের ক্ষেত্রে মানে কিছু বলবো আর কি, কীভাবে ক্যারেক্টার মডেলস বা এগুলো তৈরি করতে হয়, কীভাবে কাজ করে এসব নিয়ে। আমরা এখানে ইউনিটি হবে, ইনস্টলেশন কীভাবে হয় এসব এখন আপনাদের মানে জানার প্রয়োজন নেই, মানে এখন বলার প্রয়োজন নেই, কারণ যদি কেউ এই ভিডিওটা দেখে যদি কেউ পছন্দ করে এর মানে গেম ডেভেলপমেন্ট করতে চায়, তবে সে এমনিতে এটি ফাইন্ড আউট করবে। তো আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করবো, নিউ প্রজেক্ট 3D। এখানে বিভিন্ন সিস্টেম আসছে, এগুলো নিয়ে পরে আলোচনা করবো, HDRP ইত্যাদি। আচ্ছা, এইসব নিয়ে একটা আলোচনা প্রয়োজন নেই। প্রজেক্ট নাম জাস্ট কী দিই, টেস্ট। আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেল। আচ্ছা, প্রথমে আমাদের ইন্টারফেসটা দেখেন, এটা হচ্ছে ইউনিটি ইঞ্জিন। এখানে কি লেখা আছে, আমাদের প্রজেক্ট নেম টেস্ট স্যাম্পল সিন পিসি ম্যাক লিনাক্স স্ট্যান্ডঅ্যালোন ইউনিটি ভার্সন, দেন এই যে DirectX 11। এখন লেটেস্ট ভার্সনটা হচ্ছে DirectX 12, তবে এখানে DirectX 11 ইউজ করা হচ্ছে। এখন আমি যেটা বললাম তখন যে DirectX একটা এপিআই, এই এপিআইয়ের মাধ্যমে কীভাবে করা হয় মানে রেন্ডার হয়, এটা যাতায়াত মানে এই ভিতরে হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি বলতে পারছি না, মানে মাথায় আছে, বাট কীভাবে বলবো আপনাদের বলতে পারছি, একটু প্রিপারেশন নাই তো, প্রিপারেশন নিয়ে হতে বলতে পারো। আচ্ছা, যাই হোক, তো এই DirectXের মতো এরকম এপিআই আরও আছে। এটা জাস্ট মানে মাইক্রোসফটের যেহেতু তৈরি, তো মাইক্রোসফট শুধুমাত্র উইন্ডোজ কম্পিউটারে এই DirectXটা আছে। যেমন ম্যাকবুকে কিন্তু DirectX নাই, তারা মেটাল নামে এপিআই ইউজ করে, এই মেটাল এপিআই তাদের ইউজ করতে হয়। দেন লিনাক্সে আছে OpenGL, আর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যেহেতু লিনাক্স বেসড, তারাও OpenGL ইউজ করে। দেন ভুলকান আছে, অ্যান্ড্রয়েডেও ভুলকান থাকে, লিনাক্সেও ভুলকান থাকে, উইন্ডোজেও ভুলকান ইউজ করা যায়, OpenGL ইউজ করা যায়। এই তো এগুলো হচ্ছে এপিআই আর কি, বিভিন্ন রকম এপিআই। OpenGL হচ্ছে ওপেন সোর্স, বাট এই যে মেটাল মাইক্রোসফটের অ্যাপলদের মেটাল, এগুলো হচ্ছে ওদের পার্সোনাল ক্লোজড। এই মাইক্রোসফটের DirectX এটাও ক্লোজড। এখানে যদি আমরা বিল্ড সেটিংস তো দেখি, এখানে আমরা দেখতে পারবো পিসি ম্যাক লিনাক্স স্ট্যান্ডঅ্যালোন, মানে আমরা যে প্রজেক্ট এখন করতেছি এটা যদি বিল্ড করা হয় তাহলে পিসি ম্যাকে চলবে, বাট এটা যেহেতু আমার উইন্ডোজ কম্পিউটার, এখানে বিল্ড করার পর exe বিল্ড হবে, এক্সিকিউটেবল ফাইল, যেটা ম্যাকে বা লিনাক্সে চলবে না। বাট আমরা এই সেম সেটিংসে যদি এই প্রজেক্টটা নেওয়ার পর, এই ফাইলটা নেওয়ার পর যদি একটা ম্যাকে বা লিনাক্সের ইনস্টল করা ইউনিটিতে ওপেন করি, তারপর এই সেটিংসটাই থাকতে হবে, দেন বিল্ড করি, তখন এই ম্যাকে যেটা সাপোর্ট করে ডিএমজি বা লিনাক্সের যে মানে বাইনারিটা আছে, যেভাবে সাপোর্ট করে সেভাবে মানে অটোমেটিক বিল্ড হয়ে যাবে। আর ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম, এটা উইন্ডোজ 10-এর জন্য, উইন্ডোজ স্টোরে যে গেমসগুলো থাকে বা অ্যাপসগুলো থাকে সেই ফাইলটার জন্য এটা ব্যবহার করা হয়। এটা আমরা ইউজ করবো না, আমরা সাধারণত যে রিপোর্ট আছে এটাই ইউজ করবো। দেন অ্যাপলের টিভিএস, PS4, iOS, Xbox, অ্যান্ড্রয়েড ইত্যাদি
আচ্ছা এটা বাদ, এখন এটা সম্পর্কে আর জানার প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসে এখানে ফাইল, এডিট, অ্যাসেট, গেম, অবজেক্ট, কম্পোনেন্ট, উইন্ডো, হেল্প ইত্যাদি আছে। এটা হায়ারার্কি, প্রজেক্ট, কনসোল, অ্যাসেটস, ইন্সপেক্টর, অ্যাকাউন্টস, এই যে আমি ইউনিটি যে অ্যাকাউন্টটা আছে আমার লগ ইন করা আছে আমার নামে যে ইত্যাদি। যাই হোক, তো আমরা এখান থেকে শুরু করি। এই হায়ারার্কি হচ্ছে আমাদের যে কারেন্ট যে গেমটা আছে, মানে যে গেমটা চলবে, রান হবে, এখন এটা হচ্ছে প্লে বাটন, এখানে প্লে করলে গেমটা রান হবে। তো কী কী প্লে হবে সে মানে লিস্টটা, যে অবজেক্ট লিস্ট বা একটা পাত্রে যে মনে করেন আমরা 1 কেজি আপেল রাখলাম, এই 1 কেজি আপেল কাটতে হবে, এই পাত্রটা হচ্ছে আমাদের হায়ারার্কি। তেমন এই হায়ারার্কি আর কি, এখানে মেন ক্যামেরা আছে, আমাদের ডাইরেকশনাল লাইট আছে, দেন আমরা যদি এখানে এনভায়রনমেন্ট, একটা বাড়ি, ফ্লোর, দেন প্লেয়ার বা যেটাই মানে আমরা এখানে শো করবো সব কিছু আমাদের এই হায়ারার্কিতে থাকতে হবে আর কি। এই হায়ারার্কির কিছু সিস্টেম আছে, যেমন আমরা সাধারণত উইন্ডোজ ফোল্ডারে কিন্তু সেম নামে দুটো ফাইল ক্রিয়েট করতে পারি না। এই যে আমরা এখন ক্রিয়েট এমটি করলাম, একটা গেম অবজেক্ট ক্রিয়েট হলো, বাট আচ্ছা গেম অবজেক্টটা কি এটা একটু পরে বলছি, বাট যেটা বলছিলাম আর কি যে সেম নামের দুটো অবজেক্ট আমরা ক্রিয়েট মানে অবজেক্ট না, দুটো ফাইল রাখতে পারি না, অটোমেটিক নাম চেঞ্জ হয়ে লাস্টে 1 বা সামথিং কিছু একটা আসে। বাট আমরা ইউনিটির ক্ষেত্রে কিন্তু তা হয় না, মানে ইউনিটির ক্ষেত্রে এখানে হবে, মানে আচ্ছা এখানে পরে আসি, এই হায়ারার্কিতে তা হয় না। এটা যদি আমরা ডুপ্লিকেট করি, দেখেন এখানে 1 চলে আসছে, বাট আমরা যদি এখন রিনেম করি কোনো প্রবলেম নেই, এখানে থাকবে। এটা জাস্ট একটা ভার্চুয়াল হায়ারার্কি। এটা অ্যাকচুয়ালি আমাদের যে প্রজেক্ট, এই যে প্রজেক্ট আছে, আচ্ছা এই প্রজেক্টের ফোল্ডারে যে আমরা এই ফোল্ডারটা, এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট হয় নাই, কিন্তু এখানে জাস্ট ভার্চুয়াল মানে কিছু গেম অবজেক্ট তৈরি হয়েছে, এই কারণে আমরা সেম নামে বিভিন্ন গেম অবজেক্ট এখানে ক্রিয়েট করতে পারছি। তবে এখানে যে ফোল্ডারটা আছে, আমরা যেটা এখানে দেখলাম গেম প্রজেক্টটা আর কি, এটা হচ্ছে টেস্ট প্রজেক্ট নাম দিচ্ছিলাম, এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম। দেন অ্যাসেট, লাইব্রেরি, লগস, প্যাকেজ, প্রজেক্ট সেটিংস, এখানে প্রজেক্ট সেটিংসে অনেক ফাইল আসছে, টেম্পোরারি, লগস, প্যাকেজ, লাইব্রেরি, এখানে আমাদের গেম লাইব্রেরিটা আর কি, বা গেমিং লাইব্রেরিজ, বা আমরা এক্সট্রা যদি কোনো লাইব্রেরি অ্যাড করি এখানে হবে। আর অ্যাসেট, এটা হচ্ছে আমাদের মেইন কাজ করতে হবে, এখানে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। তবে এখানে আমরা কাজ করবো না, মানে এই ফোল্ডারতে কাজ করবো না, এই যে অ্যাসেট ইয়েটা আছে, যে সিনটা আছে আর কি, এই মানে মেইনলি যে এই পুরো ফোল্ডারটা পুরোটা আমাদের শো করবে এখানে। দেখেন এখানে অ্যাসেট লেখা আছে, এই সিনটা লেখা আছে, সিন এখানেও ছিল। আচ্ছা এই গেম মোবিলগুলো আপাতত ডিলিট করে দিই, এখানে তেমন বোঝার কিছু নেই। তো এই সিনটা হচ্ছে স্যাম্পল সিন। আমরা সাধারণত যে একটা গেম খেলি, যে গেমসে 10টা লেভেল আছে, প্রত্যেকটা সিন একটা লেভেল। এই স্যাম্পল একটা সিন আমরা প্রজেক্ট ওপেন করার সাথে সাথে এই স্যাম্পল সিনটা এমনিতে ক্রিয়েট হয়ে গেছে আর কি। এটা আমরা রিড করলে সমস্যা হয়, এই যে রিড করলাম, কিন্তু আমাদের তো একটা লেভেল থাকতে হবে যেখানে আমরা ডিজাইন করবো বা মানে খেলবো আর কি, একটা লেভেল। তো এটার জন্য আমাদের সিন ক্রিয়েট করতে হবে। সিনে গেলাম, এখান থেকে আসার পর এই ফোল্ডারে গিয়ে দেখবেন, সরি এখান থেকে নিউ সিন, বাট আমি অন্য একটা দেখাতে চাইছিলাম, এটা হচ্ছে সরি শো ইন এক্সপ্লোরার। এখানে ক্লিক করলে মানে একদম ডিরেক্ট আপনি যে প্রজেক্ট মানে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে আর কি পিসিতে, এটা এখানে দেখায়। তো এখানে যদি আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, সিন আমাদের ইচ্ছা মতো মানে আমরা যত প্রয়োজন তত ফোল্ডার ক্রিয়েট করবো, ক্রিয়েট করে এগুলো সব কিছু অর্গানাইজ করবো। ধরা গেল যে কোনো একটা ফোল্ডারে জাস্ট সিনের লিস্টগুলো রাখবো, কোনো একটা ফোল্ডারে জাস্ট আমাদের স্ক্রিপ্ট প্রোগ্রামিং ইয়েগুলো রাখবো, কোথাও মডেলস রাখবো, কোথাও ইমেজ বা ভিডিও লাগলে, বা কোথাও অডিও প্রয়োজন হলে সে অডিও ফোল্ডারে, বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন কিছু, বা কোনো একটা প্লাগ ইন ডাউনলোড করার পর সে ফোল্ডারে প্লাগ ইনটা রাখা যায়। তো এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই নাম দিই স্ক্রিপ্ট। এখানে আমরা প্রোগ্রামিং মানে স্ক্রিপ্ট রাখবো আর কি।
তো আমাদের একটা সিন ক্রিয়েট করতে হবে, আবার তো কোনো সিন নাই। এটা যদি আমরা সেভ করি, কন্ট্রোল এস, সেভ হয়েছে বাট কোনো সিন কিন্তু নাই। তো আমাদের নিউ একটা সিন ক্রিয়েট করতে হবে। এই যে স্যাম্পল সিন অলরেডি ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে আমরা নিউ সিন করলাম, ওখান থেকে স্যাম্পল সিন ক্রিয়েট হয়েছে। করার পর এখানে দেখেন স্যাম্পল সিন, এখানে নাম দিই লেভেল 1 সামথিং, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওইটা অটোমেটিক আগে থেকে ওপেন ছিল। যাই হোক, আমাদের যদি আরেকটা সিন থাকে এখানে, ধরেন যে এই যে নিউ সিন করার পর দেন কন্ট্রোল এস করলাম, করার পর এখানে সিনে আসলাম, এখানে লেভেল 2 বা সামথিং, আরেকটা নিউ সিন, নতুন সিন এটা চালু হয়েছে। দেন কন্ট্রোল এস বা এখান থেকে সেভ দিলে হয় যাবে, কন্ট্রোল এস দিই, সিন ফোল্ডারে সব কিছু সিনগুলো রাখবো। আচ্ছা, যেহেতু আমাদের এতগুলো লেভেল প্রয়োজন নেই, জাস্ট এটা বোঝানোর জন্য আমাদের একটা লেভেল হয়ে যথেষ্ট। আপাতত এই দুটো ডিলিট করে দিই। লেভেল 1 ওপেন করি, সেভ, ও লেভেল 3 ডিলিট হয়। আচ্ছা, এখন আমরা লেভেল 1-এ আসছি। তো লেভেল 1-এ আমাদের এখানে মেইন ক্যামেরা আছে, এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা। মেইন ক্যামেরাটা হচ্ছে আমরা সাধারণত গেমসে একটা গেমে ডাবল ক্লিক করার পর যে দেখতে পাই সব কিছু, এই মেইন ক্যামেরা যেটা দেখতে পাই সব কিছু আমরা দেখতে পাই আর কি। যেখানে ক্যামেরা প্রিভিউ দেখা যাচ্ছে, এখানে যে গেম মেনু, এটা আমরা যদি এখন এই গেমটা, এটা কিন্তু একটা অলরেডি প্রজেক্টের মতো হয়ে আছে, এটা আমরা এখন বিল্ড করতে পারবো। বিল্ড করলে যে ইএক্সি ফাইলে আসলে ডাবল ক্লিক করলে জাস্ট আমরা এই যে এখানে যে উইন্ডোটা আছে যা দেখতে পাচ্ছি এটা দেখতে পাবো, আর তেমন কিছু দেখতে পাবো না, কারণ আমরা এখন কিছু করি নাই। তো এখানে প্রিভিউটা দেখাচ্ছে, তো ভালোভাবে বোঝানোর জন্য আসলে একটা মুভি করে দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, আমরা এই যে ড্র্যাগ ড্রপটা করলাম আর কি, এগুলো আমরা বিভিন্নভাবে এভাবে ড্র্যাগ ড্রপ করে মানে বিভিন্নভাবে এখানে অর্গানাইজ করতে পারি। যেমন এই কনসোলটা নিয়ে গিয়ে এখানে কোথাও রাখতে পারি, বা প্রজেক্টটা, বা ডিফল্ট যেটা আছে আমি এটা প্রিফার করি, তো এরকমই রাখি। তো এখানে এটা নিয়ে আসার কারণ যে আপনারা যেহেতু বুঝতে পারেন যে আসলে কী হচ্ছে, আমরা এখানে যখন নতুন কোনো একটা হ্যারিতে কোনো একটা গেম অবজেক্ট নিয়ে আসবো, তখন এখানে শো করবে, কেমন দেখাবে এটা দেখার জন্য। সাধারণত এইসব 3D ডেভেলপমেন্ট বা কম্পিউটার গ্রাফিক্স রিলেটেড কাজে 2 বা 3টা মনিটর ইউজ করা হয়। একটা মনিটরে এই গেম মনিটর থাকবে জাস্ট দেখার জন্য, মানে ইজি হয় কি সব কিছু পারফেক্ট। তো আমাদের প্রজেক্টে আমরা যখন একটা প্রোগ্রামিং মনে করেন যে একটা C++ প্রোগ্রাম ওপেন করবো, মানে হ্যালো ওয়ার্ল্ড চালু করবো, তখন জাস্ট আইডি থেকে ধরেন যে একটা ভিজুয়াল স্টুডিওতে গেলে একটা নিউ প্রজেক্ট করলে কিন্তু অটোমেটিক একটা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রাকচার চলে আসে। ঠিক তেমনি এটা আমরা সিন ক্রিয়েট করবো, একটা মেন ক্যামেরা আর ডিরেকশনাল লাইট এমনি চলে আসে। এগুলো কিন্তু আমরা চাইলে ডিলিট করতে পারি, ডিলিট করে আবার নিয়ে আসতে পারি। যে মনে করেন এখান থেকে ক্যামেরা আছে, ক্যামেরাতে ক্লিক করলে ক্যামেরা চলে আসবে। দেন এখানে লাইট আছে, যে ডিরেকশনাল লাইট, পয়েন্ট লাইট, বিভিন্ন রকম লাইট, এসব নিয়ে এখন জানার প্রয়োজন নেই, এগুলো নিতে পারি। তো এটা ডিফল্টভাবে দুটো আছে, ডিলিট করার প্রয়োজন নেই, যেহেতু আছে এখানে থাক। তো প্রথমে আমরা কি করব, আমরা গেম খেলতে অবশ্যই আমাদের একটা প্লেয়ার, মনে করেন প্লেয়ার মুভমেন্টটা করতে চাচ্ছি, তো আমাদের একটা গ্রাউন্ড প্রয়োজন। তো একটা গ্রাউন্ড হচ্ছে বিভিন্নভাবে নেওয়া যায়, যেমন যদি একটা গ্রাউন্ড একবারে সমান একটা গ্রাউন্ড হয় বোর্ডের মতো, তবে আমরা কী নিব, আমাদের কী নিতে হবে, একটা বক্স শেপড কিছু একটা নিতে হবে। তো বক্সটা কি, একটা কিউব হতে পারে, 3D অবজেক্ট, এখানে লেফট রাইট ক্লিক করলাম, 3D অবজেক্ট, কিউব। দেখেন কিউবে ক্লিক করার মাত্র একটা কিউব চলে আসলো। এটা এখানে মুভ টুলে এটা ক্লিক করার পর আমরা এখানে মুভ করতে পারবো। দেখেন আমরা ক্যামেরাতে কি যেন দেখা যাচ্ছে, এখানে এই যে অবজেক্টটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মুভ টুল। দেন এই যে হাতের মুভ যেটা আসছে, এটাতে ক্লিক করার পর এই যে মাউসের লেফটে ক্লিক করে এটা এইভাবে নাড়াচাড়া করলে আমাদের এটা বিভিন্ন রকম মুভমেন্ট করে আমাদের ডিজাইন করতে সুবিধা হয় আর কি, এই কারণে। তো আমি যে এখানে ক্লিক করার পর মাউসের লেফটে ক্লিক করে এটা নাড়াচাড়া করলাম, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এভাবে মানে ঘুরাইলে আর কি করতে পারতেছি। দেন এই রাইটে ক্লিক করে আবার ASDW এই 4টা
ক্লিক করে এই অবজেক্টের চারপাশে এভাবে মানে দেখতে পারতেছি কি মুভমেন্ট করে গেমসের মতো। দেন এটা হচ্ছে রোটেশন টুল, এটা দিয়ে রোটেট করার জন্য। এটা স্কেল টুল, এটা সাইজ ছোটো বড়ো করার জন্য। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, করে মানে ব্যাকে চলে আসলাম, আর এটা মানে আগে ডিজাইন মানে আগে শেপে চলে আসলো। এটা হচ্ছে এটাকে বলা হয় রেক টুল। এটা দিয়ে ইচ্ছা মতো উপরে নিচে করতে পারি আর কি, ছোটো বড়ো করতে পারি। আর এগুলো হচ্ছে সব কিছু শর্টকাট আছে, যেমন কিউ প্রেস করলাম, এই যে হাতে চলে গেল, ডাব্লিউতে প্রেস করলাম মুভ টু, দেন রোটেশন মানে এই কোয়ালিটি, আর স্কেল টি একটু এভাবে আর কি। তো আপাতত এই কয়েকটা টুল জানলে হবে। দেন আসলে গেম ইঞ্জিনে সাধারণত আমরা অবজেক্ট এগুলো ক্রিয়েট করি না, গেম ইঞ্জিনে তেমন মানে একটা অতটা কন্ট্রোল থাকে না, সব কিছু ভালোভাবে করা যায় না। এটা জাস্ট দেখানোর জন্য। সাধারণত 3D কোনো একটা যেমন ওপেন সোর্স প্রোগ্রাম ব্লেন্ডার আমি ইউজ করি। এছাড়াও যে 3D অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলোতে 3D অবজেক্টগুলো ক্রিয়েট করা হয়, এগুলো তো ক্রিয়েট করার পর পেন্ট বা যা লাগে সব কিছু করার পর ইউনিটিতে ইম্পোর্ট করে আমরা এখানে নিয়ে আসি আর কি। তো এটা এখন জানার প্রয়োজন নাই, জাস্ট বললাম আর কি। তো এটা জাস্ট দেখানোর জন্য আর কি। তো এই কিউবের মাধ্যমে আমি গ্রাউন্ডটা করতে চাচ্ছিলাম। এই গ্রাউন্ডটা করার জন্য আচ্ছা এই কিউবে কী আছে, এই যে এখানে আমি যে 3D একটা অবজেক্ট ক্লিক করলাম, করার পরে যে কিউবটা আসলো, এখানে ক্লিক করার পর দেখেন এখানে ইন্সপেক্টরে কী আসছে। এখানে কিউব, এটার নাম কিউব। এখানে আমি নামটা এডিট করে ফ্লোর দিতে পারি, এই যে ফ্লোর এডিট হয়ে গেছে, বা এখানেও এডিট করতে পারি। F2 দিয়ে চাপলাম, চাপার পর ফ্লোর দিলাম, হয়ে গেল। এখানে দেখেন ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম একটা কম্পোনেন্ট, এটা একটা কিউব, এটা জাস্ট একটা শেপ। এই শেপের ট্রান্সফর্ম একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট হচ্ছে কম্পোনেন্টের ভিতরে কী আছে, পজিশন আছে, রোটেশন আছে, স্কেল আছে। স্কেল 1/1/1 XYZ। এখানে দেখেন এক্স উপরে ওয়াই আর জেড, এক্সটা হচ্ছে এদিকে, ওয়াইটা উপরের দিকে, আর জেডটা হচ্ছে কীভাবে বোঝাই, হ্যাঁ জেডটা হচ্ছে ওইদিকে মানে পেছন দিকে বা সামনে পিছনে আর কি। 3 ডাইমেনশন একটা মাথায় নিয়ে নেন। এটা হচ্ছে স্কেল। তো এই স্কেলটা দেখেন এখানে ক্লিক করে ছোট বড় করলে ছোট বড় করতে পারতেছি, বা এখানে আমাদের ভ্যালু বসায় 2 বা যাই হোক যেভাবে করতে পারতেছি। এখানে রোটেশন আসছে, এক্স রোটেশন, এই যে রোটেট হচ্ছে, ওয়াই রোটেশন, জেড রোটেশন। দেন পজিশন চেঞ্জ করলে এটার পজিশন চেঞ্জ হবে, ওয়াই দিকে মানে ওয়াই এক্সিসে চেঞ্জ হচ্ছে, জেড সামনে পিছনে। এখানে রিসেট করলাম, জেড রোটেশন, পজিশন, আচ্ছা পজিশন ওটা ক্যামেরা বাইরে চলে গেছে। সেখানে 0 পজিশন রাখা যাবে, বেটার। ক্যামেরাটাও 0 নিয়ে যাই। দেখেন এখানে ক্যামেরায় কিন্তু দেখাচ্ছে যে পয়েন্ট করতেছে আর কি, এর ভিতরে সব দেখা যাবে আর কি। এটাতে অবজেক্টটা যাই হোক, ফ্লোর যে অবজেক্টটা নিয়েছিলাম, এখানে ট্রান্সফর্ম কম্পোনেন্টগুলো আছে। এটা আমরা মনে করেন যে এই ফ্লোর, এই গেম অবজেক্ট আর কি, এটাই আমাদের প্লেয়ার, এটা ফ্লোর না, এটাই প্লেয়ার। তো এই প্লেয়ারটাকে আমাদের মুভমেন্ট করতে হলে আমাদের এই পজিশন ভ্যালুটা চেঞ্জ করতে হবে, রোটেশন চেঞ্জ করতে হবে, মানে যদি প্লেয়ারটা রোটেট করে। যদি আমরা প্লেয়ারটাকে চাই যে প্লেয়ার বড় হচ্ছে, মানে
কোনো একটা মানে বড় হচ্ছে আর কি, এরকম আমাদের প্রয়োজন, বাট সেখানে প্রয়োজন হয় না যে আমরা একটা গেম অবজেক্ট বড় করবো ছোটো করবো। এই দেখা যায় যে বিভিন্ন রকম গেমসে যেমন আপনি যে কয়েনগুলো আছে যে ছোটো বড়ো হচ্ছে, স্কিলের মাধ্যমে ছোটো বড়ো করা যায়। তো এই যে ট্রান্সফর্ম যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো চেঞ্জের মাধ্যমে সাধারণত সব কিছু করা হয়, এই পেয়ার মুভমেন্ট যা আছে সব কিছু, আর এগুলো সব কিছু করা হয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে। প্রোগ্রামিং থেকে ভ্যালুটা এখানে আসবে, আসার পর সেই অনুসারে এটা চেঞ্জ হবে। দেন কিউব মেশ রেন্ডার। মেশটা হচ্ছে আমরা যে এটা দেখতে পাচ্ছি, দেখেন একটা আছে যে একটা বক্স, এই কালার বা কিছু একটা আছে, এটা হচ্ছে মেশ। আর এই যে প্রত্যেক এই কর্নারে জাস্ট ভ্যালু আছে, মানে পজিশনটা আর কি, ডেটাটা সেভ আছে, জাস্ট ভ্যালুটা থাকে। আর এখানকার যে সব কিছু মিলে এটা হচ্ছে মেশ। এই মেশে দেখেন এলিমেন্ট, সাইজ, এইসব ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, সারা রাতে শেষ করা যাবে না। এটা নিয়ে আজকে না বলি, এই এলিমেন্টসে মানে বিভিন্ন কালার চেঞ্জ করা যায়, আচ্ছা এটা নিয়ে না বলি। তো মেশটা হচ্ছে জাস্ট আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা বক্স, এটাই মানে সিম্পলভাবে যেটা বলা যায়। বক্স কলাইডার, এই কলাইডারটা হচ্ছে এই বক্স কলাইডার। তো এই বক্স কলাইডার হচ্ছে এই দেখেন একটা সবুজ একটা দেখতে পাচ্ছেন, এখানে করে দেখাই লাইন দেখা যাচ্ছে, এই যে বক্স কলাইডার আনটিক করলাম মানে এটা ডিএক্টিভ হয়ে গেছে আর কি, এটা নাই। তো এই কলাইডারটা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা এই 3D একটা অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, বাট এই অবজেক্টটা মনে করেন একটা ইট আছে, এইটা আপনি একটা দেয়ালে মারলেন, তো দেয়ালে ধাক্কা লাগে ইটটা মানে ভেঙে চলে গেলো বা এটা একটু মানে সরে গেল আর কি। তো এটা মনে করেন একটা ইট, তো এইটা আমরা একটা দেয়ালে মারবো, দেয়ালে মারার পর এটা পড়ে যাবে বা মানে আঘাত পাবে। তো আমরা মনে করেন যে এখানে একটা দেয়াল আসছে, এই দেয়ালে মারলাম, এই বক্সটা ছুঁড়ে মারলাম, কিন্তু এই করিডরটা যদি না থাকে, এই কম্পোনেন্টটা যদি ডিএক্টিভ থাকে, তবে এই ইটটা এটা দেয়ালটা ভেদ করে চলে যাবে। তো এই করিডরটা হচ্ছে এমন একটা মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল না, বাট এটা এমন একটা প্রপার্টিস যেটা রিয়েল লাইফ একটা মানে অবজেক্ট হিসেবে এটাকে প্রেজেন্ট করতেছে আর কি। এই করিডর এর ভিতরে কেউ মানে আসতে পারবে না বা এটা ভেদ করে কেউ যেতে পারবে না, মানে এরকম কিছু একটা এটা রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে করিডর। তো এটা আমি এখানে কিন্তু 3D অবজেক্ট নেওয়ার পর এখানে কিউব মানে সেট করার পর এটা আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে এই প্রপার্টিসগুলো আছে, কিন্তু আমরা যখন কোনো একটা এমটি গেম অবজেক্ট নেই, দেখেন এই এমটি অবজেক্টে কিন্তু কিছু না, জাস্ট ট্রান্সফর্মটা আছে। এই এমটি গেম অবজেক্টটাকে কিন্তু আমি কিউবে ক্রিয়েট করতে পারবো। কীভাবে করতে? এখানে আমাদের ওই যে মেশ যেটা দেখছিলাম আর কি, এই মেশটা যে কিউব যে মেশটা চারকোনা, এই মেশটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। দেন মেশ রেন্ডার দেখার জন্য রেন্ডারার কম্পোনেন্ট নিয়ে আসতে হবে। দেন এই বক্স কলাইডারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসলে এটাও একটা এই এমটি গেমকে আমরা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু দেখাই যাচ্ছে না, আমরা কিছু দেখতেছি না, এটা মানে এরকম বক্স একটা মানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা অ্যাড কম্পোনেন্ট করে যে এই বক্স কলাইডার নিয়ে আসতে পারবো, এখানে ক্লিক করলে বক্স কলাইডার চলে আসবে, কলাইডার নিয়ে আসতে পারবো আর কি। তো এখানে আমরা যাই, তো এই বক্স কলাইডারটা ওকে করলাম, মানে অ্যাক্টিভ করলাম। এখানে দেখেন একটা ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল অপশন। ম্যাটেরিয়ালটা হচ্ছে কালার। এই কালারটা বিভিন্ন রকম টেক্সচার্স বিভিন্ন সময়, তো এইসব নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, তো এটাতে আর না যাই। ম্যাটেরিয়ালটা কীভাবে ক্রিয়েট করতে হয় দেখেন, এখানে আমরা বিভিন্ন রকম ফোল্ডার ক্রিয়েট করছিলাম, সিন স্ক্রিপ্ট, একটা ম্যাটেরিয়াল একটা ফোল্ডার ক্রিয়েট করি, ম্যাটেরিয়াল ক্রিয়েট ম্যাটেরিয়াল নাম কি দেই, এই ব্লু, আমার ফেভারিট কালার, নাম দিই ব্লু। এই ম্যাটেরিয়ালে ক্লিক করার পর দেখেন ইন্সপেক্টরে আসছে, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো, ব্লুটা সিলেক্ট করে নিই, স্কাই ব্লু। দেখেন এই ম্যাটেরিয়ালটা স্কাই ব্লু হয়ে গেছে আর কি। এখানে অ্যালবেডো, মেটালিক, বিভিন্ন রকম ভ্যালু আছে, এসব অনেক কিছু কাজ করা যায়, এটা নিয়ে এখন জানার প্রয়োজন নাই। তো এখন যদি এই ব্লু কালারটা নিয়ে যদি আমরা জাস্ট ড্র্যাগ ড্রপ করি, দেখেন এটা ব্লু হয়ে গেছে। এখন যদি এই ফ্লোর এই ভ্যালুটাতে যায়, দেখেন এটা ব্লু, একটা মানে ব্লু ম্যাটেরিয়ালটা চলে আসছে আর কি। তো এই বক্স কলাইডারটাকে চ্যাপটা করাই, এই চ্যাপটা করলাম, এটা কিন্তু একটা ফ্লোরে ক্রিয়েট হয়েছে। এর উপর আমরা প্লেয়ারটা নিয়ে
রান করাতে পারবো, মানে বিভিন্ন সাইডে মুভমেন্ট করতে পারবো ইত্যাদি। তবে এটা সাধারণত মোবাইল গেমসে বা যেসবে অপটিমাইজ মানে পাওয়ারফুল না মেশিন, সেসব ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর বেশি কন্ট্রোল এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু জাস্ট একটা কর্নার আছে, আমি যদি এখানে মাঝখানে যদি এটা উঁচা করতে চাই, টাইনা যদি উঁচা করতে চাই, এটা কিন্তু সম্ভব না, কারণ এটা একটা বক্সকে তো টাইনা মাঝখানে উঁচা করা সম্ভব না। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, মাস্ট এই বক্সটাকে এইভাবে গ্রাফের মতো কাইটে অনেকগুলো মুখ বের করতে হবে। এখানে কিন্তু এই পুরোটা একটা ফেস, এটাও একটা ফেস, এটাও একটা ফেস, এটা একটা ফেস, এর নিচে যেটা আছে এটা একটা ফেস। তো এই ফেসটাকে ডিভাইড করতে অনেকগুলো ডিভাইড করতে হবে, ছোটো ক্ষুদ্র পিক্সেলগুলো ডিভাইড করতে, পিক্সেলের মতো না, এটা একটু বেশি বলে ফেললাম, মানে এমন একটা অ্যামাউন্টে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর এই ফেসগুলো নিয়ে এখানে যে মনে করেন একটা ধরে নেন যে এটা ডিভাইড হয়ে গেছে, মনে ধরেন ওই ফেসগুলো আমাদের উপরে মানে টাইটেন উপরে আসতে হবে, দেন এটা উঁচু হয়ে যাবে। তো সাধারণত ইউনিটিতে গ্রাউন্ড ক্রিয়েট করার জন্য বক্সের পরিবর্তে বক্স করা যায় ঠিক আছে, কিন্তু টেরাইন নামে একটা গেম, এখানে দেখেন 3D অবজেক্ট, টেরাইন নামে একটা গেম অবজেক্ট আছে। এই গেম অবজেক্টটা সাধারণত গ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। বড় গেমসে পিসি বা যেসব গেমসে বড় টেরাইন প্রয়োজন হয় আর কি, বড় গ্রাউন্ড প্রয়োজন হয়, সেসব টেরাইন ইউজ করা হয়। আর এই টেরাইনটা এরকম কোনো বক্স না, এটা হচ্ছে একটা পেপারের মতো। আচ্ছা আমি নিয়ে দেখাই, এটা ডিলিট করি, এটা আমার যেহেতু প্রয়োজন হয়, এটা দিয়ে কাজও করবো না, ওটা ডিলিট করে দিই। 3D অবজেক্টস টেরাইন, এখানে ডাবল ক্লিক করলাম, সাইড ভিউ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, এই যে এখন দেখবেন এটা আমি রোটেট করার পর এটা দেখেন অড দেখাচ্ছে, কেমন জানি এইরকম পুরোটা দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, যে মাঝখানে এই জায়গাটা, এই ভিউটা চেঞ্জ হবে, এখন দেখেন এটা ভালোভাবে দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে অর্থোগ্রাফিক আর প্রেসক্রিপটিভ মোড আছে, এই মোডটা চেঞ্জ করলে এগুলো হয়। তো এই মোডগুলো নিয়ে পরে জানলে হবে, সমস্যা নেই, জানার অনেক কিছু আছে। তো এই টেরাইন সিলেক্ট করার পর যে টেরাইনটা আসছে, এই টেরাইনটা টেনে উঁচা নিচু করা যাবে, অনেক কিছু করা যাবে। তো আপাতত যে ডিফল্ট ট্রেন যে সাইজটা আছে, সাইজটা বিশাল বড়, অনেক বড়, এত বড় ট্রেন আমাদের প্রয়োজন নাই। তো এই ট্রেনটা মোড করার জন্য, এডিট করার জন্য এই ট্রেনে ক্লিক করলাম, ইন্সপেক্টর আসার পর দেখো এখান থেকে সেটিংস দেখা যাচ্ছে, এখান থেকে কই ট্রেন উইথ আমাদের আপাতত 100 হলেই যথেষ্ট, 100 দরকার নেই, 50 দেখেন এটা একটা মানে এটাকে গ্রাউন্ড হিসেবে ইউজ করবো আর কি। তো এটাকে কালার দিয়ে অনেক কিছু করে, যে পেইন্ট আছে উঁচা নিচা করে অনেক কিছু করা যায়। তো এখন কিছু এসব করতে চাচ্ছি না। এখানে দেখেন ট্রেনে ক্লিক করার পর ট্রেনের কম্পোনেন্ট ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম কম্পোনেন্টটা সব মানে যত এখানে গেম অবজেক্ট নিব সব কিছুতেই থাকবে। আপনারা দেখছেন যে ইমটি গেম অবজেক্টও ছিল। এই টেরাইনটা হচ্ছে এটার নিজস্ব একটা কম্পোনেন্ট আর কি, যে এটা টেরাইন ফিচারগুলো দেয় আর কি এই কম্পোনেন্টটা কি। আর দেখেন ওই যে বক্স করিডর নিছিলাম না, এখানে দেখেন টেরাইন করিডর চলে আসছে। ওই বক্স করিডরটা কি সিস্টেমের, ওটা কিন্তু 4 কোণা একটা করিডর, জাস্ট সবুজ যে ইয়েটা দেখাচ্ছিল ওই সবুজ, ওটা হচ্ছে বক্স করিডর। ওটা কিন্তু ওই করিডরটা ওই মানে শেপটা কিন্তু আমরা বক্সের চেয়ে অন্যরকম কিছু করতে পারবো না। এই ঠিক ওই যে বক্স করিডরটা ছিল, ওই বক্স করিডরটাও ওইরকম 4 কোণা, ওটা কিন্তু আমরা মানে দমে মুছে বাঁকা করতে পারবো না। কিন্তু আমরা যে এখানে ট্রেন করিডর নিছি, এই ট্রেন করিডর নেওয়ার পর এই যে আমরা যে ট্রেনটা নিছি, এই গ্রাউন্ডটা, এটা যদি আমরা উঁচা করি তাহলে সাথে সাথে এই ট্রেন করিডরটাও এরকম মানে উঁচা নিচু হয়ে যাবে। আর এই উঁচা নিচু হওয়ার কারণে কিন্তু এখানে অনেকগুলো ফেস ক্রিয়েট হচ্ছে। ওই যে বললাম যে সোজা থাকলে একটা ফেস যথেষ্ট, কিন্তু উঁচা করলে অনেকগুলো ফেস মানে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর এগুলো মানে অটোমেটিক উঁচা হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই ফেস কাউন্ট বেশি হয়ে যাচ্ছে। আর এই ফেস কাউন্টটা বেশি হওয়ার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন প্রচুর অতিরিক্ত, এটা কিন্তু ওই কম্পিউটারে দেখানোর জন্য ফেস কাউন্টটা বেশি হয়ে যাচ্ছে, ম্যাথ ক্যালকুলেশনও বেশি হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু গ্রাফিক্সের পাওয়ারও বেশি লাগতেছে, তখন পারফরমেন্স আমরা তুলনামূলক কম পাবো। এই কারণে সাধারণত মোবাইলের বা ছোটোখাটো ভিডিও গেমসে টেরাইনটা ইউজ করা হয় না, সাধারণত ওই 4 কোণা বক্স বা ওগুলো দিয়ে ইউজ করা হয়। বা লো পলি মানে লো ফেস কাউন্ট আছে এরকম অবজেক্টগুলো
ইউজ করা হয়। তো এটা হচ্ছে আমাদের টেরেন করিডর। এখানে আমাদের আর কিছু অ্যাড করার দরকার নেই। তো আমাদের এই টেরেন করিডর প্রয়োজন কেন? কারণ আমরা যে প্লেয়ারটা নেব, এই প্লেয়ারটা যে এখানে দাঁড়াবে, এই দাঁড়ানোর জন্য করিডরটা প্রয়োজন। এই করিডর যদি আমরা ডিএক্টিভ করে দিই, দেখবেন যে প্লেয়ারটা এই ইয়ার থেকে পড়ে গেছে, নিচে নামতে আসছে। তখন ওই যে ফিজিক্যাল যেটা বললাম যে এটা একটা হোল্ড করে, ওই হোল্ড করবে না আর কি। তো এই আচ্ছা, এখন প্লেয়ারটা নিয়ে কাজ করি। 3D অবজেক্ট কোনটা নেওয়া যায়? সিলিন্ডার না ক্যাপসুল? ক্যাপসুলটাই নেই, অনেক সুন্দর ক্যাপসুল। এখানে দেখেন 3D অবজেক্ট, কিউব, স্পেয়ার, ক্যাপসুল, সিলিন্ডার, পেন, কোয়াড, র্যাগডল, ট্রেন, অনেক কিছু আছে। 3DX, 2D অবজেক্টস, কপি পেস্ট, ডুপ্লিকেট, ইউআই, এলিমেন্টস, লাইটিং, ইফেক্টস, এইসব নিয়ে এখন জানার প্রয়োজন হয়। তো ক্যাপসুল, এই ক্যাপসুল দেখেন, ক্যাপসুলে অলরেডি করিডরটা মানে অটোমেটিক অ্যাড হয়েছে। এটা যদি না থাকতো তবে আমরা কী করতাম? মনে করি এটা নাই, রিমুভ কম্পোনেন্ট চলে গেছে। এখান থেকে ক্যাপসুল করিডর, যে সিএপি লিখলাম, অ্যাড কম্পোনেন্ট ক্লিক করে সিএপি লিখলাম, ক্যাপসুল করিডর চলে আসছে। কিন্তু আমরা এখানে এই ক্যাপসুল করিডর যেটা বললাম আর কি, যে এটা মাস্ট দরকার, এটা ছাড়া যে প্লেয়ারটা নিচে পড়ে যাবে। এটা কিন্তু প্লেয়ারেও করিডরটা লাগবে, আবার যেখানে দাঁড়াবে সেখানে করিডর লাগবে। দেখা গেলো যে একটা প্লেয়ার যাচ্ছে, সামনে একটা চেয়ার আছে, এই চেয়ারেও করিডরটা রাখতে হবে, প্লেয়ারেও করিডর রাখতে হবে, নয়তোবা এই চেয়ার ভেদ করে প্লেয়ারটা চলে যাবে। দেখা গেলো আপনার চেয়ারে কোনো করিডর নাই, বাট প্লেয়ারে আছে, তারপরেও চলে যাবে, ওই চেয়ার ফুটা হয়ে চলে যাবে। অথবা ওই চেয়ারে করিডরটা আছে বাট প্লেয়ারে নাই, তখনও দেখবেন যে ওই চেয়ার ফুটা হয়ে চলে গেছে প্লেয়ারটা। তো এখানে আমাদের দুই জায়গাতে করিডর লাগছে। তো এই করিডরটা, এই যে প্লেয়ার যে এটা আছে, এটাতে এই করিডরটা আমি ইউজ করবো না। এই করিডর কিন্তু বিভিন্ন রকম আছে। দেখেন অ্যাড কম্পিউটারে যে এখানে করিডর লিখে যদি সার্চ করি, এই 2D যেগুলো লেখা আছে এগুলো সাধারণত 2D গেমসে ইউজ করা হয়। 2D শেপ, এগুলো 3D শেপ। বক্স করিডর, ক্যাপসুল করিডর, সার্কেল করিডর, মেশ করিডর। এই মেশ করিডর যেটা আছে এটা আর কি অনেকটা যে টেরাইন করিডর যেটা আছে আর কি, ওটার মতো। মানে টেরাইন যেরকম আঁকা বাঁকা যেরকম মেশ হবে, এই করিডর মানে সে আকারে হবে আর কি। তো এটার ক্যালকুলেশন বেশি লাগে, পারফরমেন্স কম হয়, এটা না ইউজ করে মানে খুব কম ইউজ হয়। টেরাইন করিডর আছে, স্পেয়ার করিডর, যে গোল, যদি এখানে একটা গোল একটা অবজেক্ট নেই, আচ্ছা দেখাই, 3D অবজেক্ট, স্পেয়ার, এই যে এখানে আমাদের স্পেয়ার করিডরটা অটো অ্যাড হয়ে গেছে, অ্যাড করতে হবে, এটা আমাদের দরকার নেই আপাতত। এখানে ম্যাটেরিয়াল আছে, তো এই প্লেয়ারটা ব্লু করে দিই। এই ম্যাটেরিয়ালটা নিয়ে যেটা ক্রিয়েট করলাম আর কি, নিয়ে এখানে ড্র্যাগ ড্রপ করলে হবে, এখানে ড্র্যাগ ড্রপ করলে হবে, এখানে করে দেখাই যায়। তো এই ক্যাপসুল, এটার নাম দেই প্লেয়ার, এডিট করে। আর ও তখন যে বললাম যে করিডর ইউজ করবো না, রিমুভ করে দিই। এটা করবো না কারণ আমি এখন একটা জিনিস এখানে অ্যাড করতে যাচ্ছি, এটার নাম হচ্ছে ক্যারেক্টার কন্ট্রোলার। এই ক্যারেক্টার কন্ট্রোলার কম্পোনেন্ট, এটা হচ্ছে এমন একটা কম্পোনেন্ট, এটা সাধারণত ক্যারেক্টার যে আমাদের প্লেয়ারটা আছে, এটা মুভমেন্ট, তারপরে জাম্প, এগুলো কন্ট্রোল করার জন্য এই কম্পোনেন্টটা ইউজ করা হয়। এটা ছাড়াও প্লেয়ার মুভমেন্ট করা যাবে, সেক্ষেত্রে আমাদের মানে ব্যাপারটা অন্য বিভিন্ন প্রসিডিউর আছে, অন্য প্রসিডিউর ফলো করতে হবে। তো এখানে একটা ব্যাপার দেখবেন যে, আচ্ছা আমার তো এটা রিমুভ, আরেকবার আগেরটাই আমি একবার দেখাই, কী করিডর ছিল, ক্যাপচার করিডর। হ্যাঁ, এই করিডরটা কিন্তু এডিট করা যায়। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখবেন যে ছোটো ছোটো ইয়ে আছে, এই যে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করে টেনে ছোটো বড়ো করা যায়। এরকম বড় যদি থাকে তখন কিন্তু এখানে যদি কোনো একটা অবজেক্ট এখানে নেওয়া আসা হয়, ওটাতেও যদি করিডর থাকে, তখন দেখবেন যে এই এখানে আমরা এখন একটা অবজেক্ট আছে, এতদূর পর্যন্তই, এই মাউস পয়েন্টার এতদূর পর্যন্তই এই অবজেক্টটা আসবে, এর ভিতরে মানে এদিকে আর যেতে পারবে না। মানে তখন এই করিডরে সবুজ যে এটা আছে, এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করে আর কি। মানে এটাই হচ্ছে আমাদের 3D, মনে করি এটা একটা 3D অবজেক্ট। এটা জাস্ট আমরা ভিতরে যেটা আছে মেশ, এটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি, এই সবুজ যেটা আছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটাই মানে এটাতে আমরা মানে কন্টেনার আর কি, এটা আমরা ছোটো বড়ো নিজের ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারি।
বক্স করিডোর এরকম ছোটো বড়ো করতে পারবো, সমস্যা নেই, সব করিডোর এরকম ছোটো বড়ো করা যায়। তো রিমুভ, এটা এখন আমাদের দরকার নেই, আমাদের দরকার ছিল যে ক্যারেক্টার কন্ট্রোলার। তো এই ক্যারেক্টার কন্ট্রোলার যেটা আছে দেখেন, এখানে ক্যারেক্টার কন্ট্রোলার অ্যাড করার সাথে সাথে এখানে সবুজ যেটা চলে আসছে, মানে এটাই একটা করিডোর মানে হোল্ড করে, এখানে আলাদা করে কোনো করিডোর অ্যাড করার প্রয়োজন নেই। এখানে অ্যাড কম্পোনেন্টে কী কী আসছে, অ্যাড কম্পোনেন্টে ক্লিক করে দেখেন এখানে অডিও, ইফেক্টস, ইভেন্ট, লেআউট, মেশ, ফিজিক্স, স্ক্রিপ্টস, ইউআই, ভিডিও, অনেক কিছু অ্যাড করতে পারি। আচ্ছা, আমি এখানে ফিজিক্সে যাই। ফিজিক্সের ভিতরে যে বক্স করিডোর, এটা একটা ফিজিক্যাল কম্পোনেন্ট। ক্যাপসুল করিডোর, ক্লথসের ক্ষেত্রে ক্লথ সিমুলেশন ইউজ করা হয়। দেন রিজিবডিতে আসি, এগুলো প্রায় অধিকাংশ করিডোর আর কি, যে করিডোর লেখা আছে অধিকাংশ শেষে আর কি। তো রিজিবডির কম্পোনেন্টটা নেই। রিজিবডি কম্পোনেন্ট হচ্ছে, এটা হচ্ছে একটা ফিজিক্যাল কম্পোনেন্ট যেখানে আমরা এই প্লেয়ারটাকে বা কোনো একটা বস্তুকে ম্যাচ দিতে পারবো। এটাতে হচ্ছে মনে করেন 50 কেজি মাছ আছে, চলে গেছে, এটার ওজন দিলাম 50 কেজি। দেন ইউজ গ্র্যাভিটি, মানে এটা গ্র্যাভিটি ইউজ করবে। এই দেখেন, এটা যদি আমরা প্লে করি, নিচে পড়ে চলে গেছে, এটা গ্র্যাভিটি নিচে চলে যাচ্ছে, মানে কম্পোনেন্ট হচ্ছে গ্র্যাভিটি ইউজ করছে। তো আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এসব মানে কন্ট্রোল করতে পারি। এখানে যত ইন্সপেক্টরে যা আছে আমরা সব কিছু এই যে ভ্যালুগুলো কন্ট্রোল করতে পারবো আর কি। এই ভ্যালুগুলো কন্ট্রোলের মাধ্যমেই এই রিয়েল টাইম ইয়েটা হচ্ছে আর কি, রেন্ডার হচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমরা কিবোর্ডের এরোগুলো চাপার পর এই কমান্ডটা চলে যাচ্ছে, এখানে আসতেছে, আসার পর এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, হওয়ার পর এটা গ্রাফিক্স কার্ডে মানে ক্যালকুলেশন হচ্ছে, হওয়ার পর এই একটা মুভমেন্ট হচ্ছে, এভাবে কাজ করে। তো এই রিজিবডি, তখন যে বললাম যে আপনার ক্যারেক্টার কন্ট্রোলার বাদেও মানে প্লেয়ার মুভমেন্ট করা যায়, সেক্ষেত্রে আমাদের যে রিজিবডিটা ইউজ করতে হবে। দেন ওই যে ক্যাপসুল করিডোরটা ইউজ করতে হবে। এটা যেহেতু বক্স না, বক্সও ইউজ করা যায় কিন্তু ক্যাপসুল বেটার হয় না, এটা যেহেতু ক্যাপসুলের মতো দেখতে, ক্যাপসুল করিডোর ইউজ করা যায়। তো আমাদের এই রিজিবডি যে কম্পোনেন্ট আছে, এই রিজিবডি কম্পোনেন্টটা কন্ট্রোল করার মাধ্যমে তখন মানে ফিজিক্স একটা ফোর্স দিতে হবে, দেওয়ার পরে এই যে একটা মুভমেন্ট হবে। তো আমরা যেহেতু এখানে ক্যারেক্টার কন্ট্রোলার ইউজ করতেছি, এটাতে কিন্তু অলরেডি আপনার মুভমেন্টের জন্য যা যা লাগে সব কিছুর ভিতরে আছে, এখানে আমাদের রিজিবডিটার প্রয়োজন নেই। এই রিজিবডিটা ইউজ করে ক্যারেক্টার কন্ট্রোলার একটা ক্রিয়েট করা যায়, মানে ক্যারেক্টার মুভমেন্ট করা যায়, বাট আমরা এটা এখন আজকে করবো না, এটা আরও মানে কমপ্লেক্স, ওটা পরবর্তীতে। আমি সাধারণত যে প্রজেক্টগুলো করি ওগুলো সবগুলোতে রিজিবডি ইউজ করছি, মানে ওটাতে মানে এইভাবে ইউজ করলে নিজের মতো মানে বেশি মানে কন্ট্রোল অনেক কিছু করা যায় আর কি। এই ক্যারেক্টার কন্ট্রোলে তেমন কিছু নাই, মানে অনেক কিছু মানে করতে প্রবলেম হয়, লিমিটেড আর কি বলা যায় যেটা। তো আরেকটা ব্যাপার যে একটা ক্যারেক্টার কন্ট্রোল মানে ক্যারেক্টারে মুভমেন্টের করার জন্য এই যে ক্যারেক্টার কন্ট্রোলার আর রিজিবডি, এই দুটা একসাথে এখন যদি এটাতে প্রোগ্রাম করি এটা কাজ করে, বাট পারফরমেন্স কম আসবে। ক্যারেক্টার কন্ট্রোলার ইউজ করলে রিজিবডি ইউজ না করাই বেটার। যদি এখানে আমরা ক্যাপসুল করিডোরটা ইউজ করতাম আর রিজিবডি ইউজ করতাম, করে যদি স্কিপ করে মুভমেন্ট করতাম, তখন কম্বিনেশনটা ভালো আসছে, ওটা বেটার। মানে রিজিবডি ইউজ করে এটা মুভমেন্ট করতে গেলে মাস্ট আপনাকে ওই যে ক্যাপসুল মানে একটা করিডোর অ্যাড করতে হবে। এখানে যেহেতু আমি এই যে ক্যারেক্টার কন্ট্রোলটা ইউজ করছি, এখানে আমাদের করিডোরটা অ্যাড করতে হচ্ছে না, কারণ এখানে করিডোরটা অলরেডি আসছে, প্লাস রিজিবডির কাজটা আমরা এই ক্যারেক্টার কন্ট্রোলের মাধ্যমে করতে হবে। তো এটা আমি রুম করতেছি। এখন এটাকে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা মুভ করব। এই WSAD বা অ্যারো কি চাপলে প্লে করার পর এই আমাদের ক্যারেক্টারটা মুভমেন্ট হবে। তো এটার জন্য আমাদের এই ক্যারেক্টার ভিতরে একটা স্ক্রিপ্ট, একটা প্রোগ্রাম অ্যাড করতে হবে। তো C# যে বলছিলাম যে C# কোড ইউজ করা হয়, তো C# কোডটা আমরা ইউজ করব। এখানে অ্যাড কম্পোনেন্টে আসার পর ক্লিক করার পর এখানে যদি আমরা প্লেয়ার নাম দিয়ে যদি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি, যে এটা কীভাবে কী করলাম এটা আপনাদের বুঝতে হবে। এখানে জাস্ট প্লেয়ার লিখছি, লেখার পর নিউ স্ক্রিপ্টে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান্ড অ্যাড করলে দেখবেন যে এখানে অলরেডি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট হয়েছে প্লেয়ার নামে, সেটা এই প্লেয়ার অবজেক্টে অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। ক্রিয়েট হয়েছে প্লাস অ্যাড হয়েছে। আমরা এটা না করে
আরেকটা কাজও করতে পারি, এটা ডিলিট করলাম। এটা হচ্ছে এই স্ক্রিপ্ট ফোল্ডারে গেলাম, ক্রিয়েট সি শার্প স্ক্রিপ্ট, এর নাম দিই লেয়ার, ওকে করছি। দেখেন এখানে একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে, বাট এই প্লেয়ারে এটা আসে নাই। তো এটাতে অ্যাড করতে হলে এটা নিয়ে এখানে ড্র্যাগ আপ করতে হবে, সেম কাজ এখানে ইজি, এখান থেকে করলে মানে সব শর্টও হচ্ছে, এখানে ম্যানুয়ালি করতে হচ্ছে। তো আমরা এখন এই স্ক্রিপ্টটা এডিট করবো, এডিট করে এটাকে মুভমেন্ট মানে স্ক্রিপ্টে লিখে এটাকে মুভমেন্ট করাবো আর কি। তো এখানে এই যে প্লেয়ার লেখা আছে এখানে ডাবল ক্লিক করলে হবে, এখানে ডাবল ক্লিক করলেও এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে। এখন দেখেন ভিজুয়াল স্টুডিও ওপেন হওয়ার পর এখানে ইউজিং সিস্টেম কালেকশন, ইউজিং ইউনিটি ইঞ্জিন ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা, ক্লাস মনো বিহেভিয়ার স্টার্ট আপডেট। তো এই স্ক্রিপ্টটা বুঝতে হলে আমার অবশ্যই বুঝতে হবে, বোঝার জন্য তো আজকে এই ইয়েটা। তো সিস্টেম কালেকশনটা আমাদের প্রয়োজন নাই, সিস্টেম কালেকশন জেনারেলি এটারও প্রয়োজন নাই। এই সিস্টেম কালেকশন এটা সাধারণত অ্যাকচুয়ালি মনো সম্পর্কে বুঝতে হলে আপনি গুগল করতে হবে, আমি অত ডিপে যাব না। এটা আর কি মানে সি শার্পের বেসিক আর কি, আপনার নেম স্পেসগুলো এগুলা, তো এটার আপাতত প্রয়োজন নেই, এটা না রাখলেও হবে। এই স্ক্রিপ্টে যে ডাবল ক্লিক করার পর এটা চলে আসলো, আপনারা দেখতে পারলেন। তো এগুলো অটোমেটিক মানে হ্যালো ওয়ার্ডের মতো আর কি, মানে একটা স্ট্রাকচার চলে আসছে আর কি। তো এখানে ইউজিং ইউনিটি ইঞ্জিন হচ্ছে এই নেম স্পেস, দেখেন এখানে নেম স্পেস এখানে চলে আসছে, এটা হচ্ছে ইউজিং নেম স্পেস ইউনিটি ইঞ্জিন নেম স্পেসটা ইউজ করতেছে। এই ইউনিটি ইঞ্জিন আমরা যে এটা তো ইউনিটি ইঞ্জিন না, তো ইউনিটি ইঞ্জিনে মানে কীভাবে কাজ করবে এগুলো সব কিছু এই নেম স্পেসে সব কিছু আছে। নেম স্পেস কীভাবে কাজ করে এটার জন্য এই টিউটোরিয়াল না, এটা যদি জানতে চান তাহলে ওই যে গুগলে দেখেন সব পেয়ে যাবেন। আর প্রোগ্রামিং সিস্টেম কীভাবে কাজ করে এটাও আসলে বোঝানোর জন্য মানে এই টিউটোরিয়াল না, আপনারা অলরেডি সিস্টেম জানেন আশা করি। তো এখানে হচ্ছে এই যে মনো বিহেভিয়ার প্লেয়ার, আমি যে প্লেয়ার স্ক্রিপ্টটা ক্রিয়েট করলাম, প্লেয়ার এখানে এই প্লেয়ার একটা ক্লাস তৈরি হয়েছে এখানে, আর এই ক্লাসটা ইনহেরিটেড হয়েছে মনো বিহেভিয়ার থেকে। তো ইউনিটির মনো বিহেভিয়ার হচ্ছে প্যারেন্ট ক্লাস, এই প্যারেন্ট ক্লাসটা এই ক্লাসের ভিতরে ইউনিটির যে নির্দিষ্ট কিছু যেগুলো ভ্যালুগুলো মানে ভেরিয়েবল আছে, দেন বিভিন্ন রকম ফাংশনস যা যা আমাদের প্রয়োজন এই গেমটা রান করাতে সব কিছু এই প্যারেন্ট ক্লাসে আছে, ওখান থেকে সব কিছু ইনহেরিট হয়েছে। যেমন আমরা সাধারণত যেগুলো প্রোগ্রামিং করে থাকি যে 1 2 3 স্ট্রিং ক্যারেক্টার ইন্টিজার ফ্লোট এই ভ্যালুগুলো ইউজ করা হয়। তো ইউনিটির ক্ষেত্রে এই যে এখানে যে দেখাইছিলাম না ট্রান্সফর্মটা, কোথায় গেল ট্রান্সফর্মটা, এগুলো সব হচ্ছে এই ট্রান্সফর্ম আপনার পজিশনটা ভেক্টর 3 নামে ভেরিয়েবলে এগুলো সব স্টোর করা হয়। আপনাকে দেখাই ভেক্টর 3 এ মানে একটা নিয়ে নিলাম। তো এই ভেক্টর 3-তে 3টা ভ্যালু থাকে, এই এতে 3টা ভ্যালু থাকবে, এক্স ওয়াই জেড। এই শালা কি হচ্ছে দেখি, আচ্ছা এক্স আচ্ছা এক্স লেখার দরকার নেই, এখানে এক্স ওয়াই যে 3টা ভ্যালু থাকবে, ভেক্টর 3 ভেক্টর 2 নেওয়া যায় 2D গেমসের ক্ষেত্রে, কারণ তখন আমাদের 2টা অ্যাক্সেস হলে যথেষ্ট। এখানে আমরা যেহেতু 3টা অ্যাক্সেস আছে এক্স ওয়াই জি জেড, ইউকে ইউএস আছে, যাই হোক এক্স ওয়াই জেড 3টা ভ্যালু না, এটা মানে 3টা অ্যাক্সিস। তো এই 3 অ্যাক্সিসের লোকেশনটা আমাদের ওই মানে ভেরিয়েবলে সেভ হবে, আমরা কাজ করার জন্য ওটা ইউজ করব। এটা যেহেতু আমাদের 3D গেমস, তো আমাদের 3টা লাগবে, সেহেতু আমাদের ভেক্টর 3 ইউজ করতে হবে। যদি 2D গেমস হতো তবে আমরা ভেক্টর 2 দিয়ে চালাতে পারতাম। দেন ভেক্টর 3 বাদে আছে আপনার ট্রান্সফর্ম একটা গেম অবজেক্ট। তো এই ট্রান্সফর্মটা আপনার ইয়েটা হোল্ড করবে আর কি, এই যে প্লেয়ারটা আছে না, এই প্লেয়ারটা একটা ট্রান্সফর্ম আর কি। এই প্লেয়ার ট্রান্সফর্ম যেটা আছে, এই ট্রান্সফর্ম ডট রোটেশন, ট্রান্সফর্ম ডট স্কেল, ট্রান্সফর্ম ডট পজিশন, এগুলো করে আমরা মানে এগুলো চেঞ্জ করতে পারবো আর কি। এটা হচ্ছে ট্রান্সফর্ম। দেন এরকম ইউনিটির মানে
নির্দিষ্ট আরও অনেক রকম ডেটা টাইপ আছে যেগুলো আপাতত জানার প্রয়োজন নেই। তো জাস্ট মুভমেন্ট করার জন্য যা যা দরকার তা আজকে দেখাবো। আর এখানে দেখেন ভয়েড স্টার্ট, ভয়েড আপডেট। ভয়েড স্টার্টটা হচ্ছে যখন আমরা এই গেমটা রান করাবো, এখানে আপনার প্লেয়ারটা আছে আর কি, প্লেয়ার অবজেক্ট আছে। এই প্লেয়ার অবজেক্টটা যেহেতু অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে ডিএক্টিভ অ্যাক্টিভ করা যায়। ডিএক্টিভ থাকলে এটা যদি আমরা এই গেমটা যদি এখন বিল্ড করি, জাস্ট এই যে ফাঁকা জায়গাটা আছে এটা দেখাবে, কিন্তু প্লেয়ারটা দেখাবে না, কারণ এটা অ্যাক্টিভ নাই। এটা এখন অ্যাক্টিভ আছে মানে এটা এখন কাজ করবে। তো আমরা যখন গেমটা রান করবো তখন এই প্লেয়ারটা চালু হবে। এই প্লেয়ারের ভিতরে কী কী আছে এগুলো সব অটোমেটিক কাজ করবে। এই প্লেয়ারের ভিতরে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটা কাজ করবে। স্ক্রিপ্টে আসার পর এই স্ক্রিপ্টটা যখন চালু হইলো তখন স্টার্ট শুরু হইলো। এই স্টার্টের ভিতরে মানে একটা স্ক্রিপ্ট শুরু হওয়ার মানে একটা প্লেয়ার শুরু হওয়ার ভিতরে কী কী যা যা লাগবে সব কিছু আমরা স্টার্টে সাধারণত ডিফাইন মানে নেই আর কি। যেমন একটা প্লেয়ারের কতগুলো হেলথ আছে, স্টার্টিংয়ে 100 হেলথ থাকবে বা ইত্যাদি সব কিছু আমরা স্টার্টে সব কিছু লিখি। আর আপডেটটা হচ্ছে প্রত্যেক ফ্রেমে পার ফ্রেম যে এফপিএস, এত ডিটেলস বলতে গেলে ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, এই যে গেমটা রান হয় এই রানের প্রত্যেক ফ্রেমে এই আপডেট ফাংশনটা কল হয়। একটা গেম যে পার সেকেন্ডে কত ফ্রেমে চলছে, পার সেকেন্ডে মানে যে কয় ফ্রেম এখানে আমরা গেমটা রান করতে পারবো আপনার মেশিন অনুযায়ী। আপনার মেশিন যদি বেশি পাওয়ারফুল হয় তবে আপনার এফপিএস বেশি পাবেন, মানে পার সেকেন্ডে বেশি ফ্রেম রিফ্রেশ হবে। সেক্ষেত্রে প্রত্যেক রিফ্রেশে একবার করে এই আপডেটটা কল হবে অটোমেটিক্যালি। এই আপডেটটা এটা হচ্ছে আপনার ডিফল্ট আর কি, আপনার ইউনিটির ফাংশন, এরকম ইউজার ডিফাইন না এই মেথডে। তো এটা হচ্ছে ভয়েড আপডেট। ভয়েড ফিক্সড আপডেট নামে একটা আসছে, যেটা আপনার নির্দিষ্ট অ্যামাউন্টে প্রত্যেক প্রত্যেক সেকেন্ডে নির্দিষ্ট অ্যামাউন্টে আপডেট হয়। যেমন 1 সেকেন্ডে সাধারণত 50 বার আপডেট হয় আর কি, মানে কল হয় সেই। তো এই দুটাই আমাদের লাগবে। আচ্ছা, পরিষ্কার করার জন্য মানে এই দুটো ক্লিন করে দিই, আমার একটু ক্লিন করলে ভালো লাগে। এগুলো লেখা করতে ভালো লাগছে, তাহলে আপনার দেখতে অনেক বেশি সুবিধা হবে। তো এই প্লেয়ারটাকে মুভমেন্ট করার জন্য আমাদের দরকার পাবলিক ভেরিয়েবল নেই, ফ্লোট স্পিড, একটা স্পিড থাকবে প্লেয়ারের, স্পিডটা দিয়ে 5। এটা কিন্তু প্রফেশনাল গেম করতে গেলে এগুলো সব প্রাইভেট করাই বেটার, কারণ এই স্পিডটা না আমরা অন্য ক্লাস থেকে প্লেয়ারের স্পিডটা যখন দেখা গেলো যে গেমটা অনেক বড় হবে, যদি আমরা স্পিড মনে করেন ধরেন কোনো একটা স্পিল নিলেন বা কোনো একটা আপনার লেভেল আপ হয়েছে, আপনি স্পিডে বাড়ছে, তখন অন্য ক্লাস থেকে এটাকে কল মানে করতে পারি কি পাস্ট ভ্যালুটা বাড়াইতে হবে, তখন এটা পাবলিক করা দরকার। তো আপাতত পাবলিক করার প্রয়োজন নাই, যেহেতু এটা জাস্ট মুভমেন্ট, একটা সিম্পল একটা স্ক্রিপ্ট, সেক্ষেত্রে আমরা প্রাইভেট ইউজ করতে পারি। তো যে পাবলিকই থাকে, সমস্যা নেই। পাবলিক ফ্লোট কি প্লেয়ারটাকে আমরা জাম্প করাবো, জাম্প স্পিড দেই কত দেই 8। দেন একটা গ্র্যাভিটি থাকবে, গ্র্যাভিটি অ্যামাউন্ট। প্লেয়ারটা সবসময় গ্রাউন্ডে থাকবে, মানে প্লেয়ারের তো অবশ্যই গ্র্যাভিটি থাকতে হবে না। ওই যে রিজি বডি নিয়েছিলাম না, রিজি বডিতে কিন্তু অটোমেটিক ওখানে ম্যাচ দেওয়া যায়, 50 কেজি বা 10 কেজি যেটা হোক, এই ম্যাচটা দেওয়া যায়। তো এটাতে আপনার এটাতে ওই প্লেয়ার এটাতে নাই। তো এটা এখানে আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে এটা কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে এখানে 20 দিয়ে দিই, 20 কেজি। দেন নিলাম মুভ ডাইরেকশন। আমি যে প্লেয়ার তো একদিকে মানে WSD ক্লিক করার পর ডাব্লিউতে ক্লিক করলে সামনে যাবে, এতে ক্লিক করলে বামে যাবে, ডিতে ক্লিক করলে ডানে যাবে, এসি ক্লিক করলে পিছনে আসবে। তো একটা আমাদের ডাইরেকশন দরকার, যে ডাইরেকশনটা আমরা ইনপুট করবো সেই ডাইরেকশনে প্লেয়ারটা চলে যাবে। তো এই ডাইরেকশনটা মানে কারেক্ট মানে এই কিবোর্ড প্রেস করার পর এই ডাইরেকশনটা নেওয়ার জন্য একটা আমাদের ভেরিয়েবল লাগবে না। ওই যে বললাম আমাদের ভেক্টর 3 ডাইমেনশন মানে ভ্যালুটা যেটা সংরক্ষণ করবে এটা, তো ওটা এখন আমাদের প্রয়োজন। পাবলিক নাম দেই
দেন ক্যারেক্টার কন্ট্রোলার এটা নেওয়ার কারণ হচ্ছে এই প্লেয়ারটাকে কিন্তু আমি ক্যারেক্টার কন্ট্রোলারের মাধ্যমে মুভমেন্ট করব। এই ক্যারেক্টার কন্ট্রোলারে ঠেলা মারলে এই প্লেয়ারটাও চলে যাবে। যদি আমি ক্যারেক্টার কন্ট্রোলার না নিয়ে রিজি বডি আর বক্স কর্ডার নিতাম, তখন আমাদের এই মানে রিজি বডি যেটা আছে ওই রিজি বডিতে ফোর্স দিলে এই ক্যারেক্টারটা মুভ হতো। তখন আমাদের ওই রিজি বডি ইউজ করে ক্যারেক্টার মুভমেন্ট করতে হতো। রিজি বডি দেন এই কোনো করাইডার এসব বাদ দিয়েও এটা মুভ করা যাবে। তখন কী করতে হবে, তখন আমাদের এই যে এই পজিশন ভ্যালুটা নিয়ে খেলতে হবে, তখন ট্রান্সফর্ম ডট সামথিং নিয়ে কিছু করতে হবে, তখন এটা চেঞ্জ করতে হবে। বিভিন্নভাবে চেঞ্জ করা মানে মুভমেন্ট করা যায়। তো ক্যারেক্টার কন্ট্রোলার আমাদের আর কোনো ভেরিয়েবল লাগতেছে না। স্টার্ট, এখন যেটা চালু হলো, হওয়ার পর স্টার্ট আমাদের কী কী প্রয়োজন, আমাদের এখানে ক্যারেক্টার কন্ট্রোলটা প্রয়োজন। কন্ট্রোলটা প্রথমে আমাদের নিতে হবে। তো কন্ট্রোলার ইকুয়াল টু গেট কম্পোনেন্ট, এটা টাইপ হচ্ছে আপনার ক্যারেক্টার কন্ট্রোলার। আশা করি জেনারিক ক্লাস বা এটা কি, এটা আপনাদের এগুলো নিয়ে ধারণা আছে, এগুলো নিয়ে এখন বলার প্রয়োজন নাই। এখানে কি করতেছি, এই ক্যারেক্টার কন্ট্রোলার একটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলে আমাদের এই ক্যারেক্টার কন্ট্রোলটা নিতে হবে। এই ক্যারেক্টার কন্ট্রোলটা এখন এই ক্যারেক্টার কন্ট্রোলটা তো আপনি আসবে না। এই ক্যারেক্টারটা কোথায় আছে এটা আমাদের দেখাইতে হবে স্ক্রিপ্টকে। দেখাইলে তারপর তো এটা নিবে। তো এটা আমরা দেখাচ্ছি কীভাবে, ক্যারেক্টার কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা একটা ভেরিয়েবল কন্ট্রোলার ইজ ইকুয়াল টু গেট কম্পোনেন্ট ক্যারেক্টার কন্ট্রোলার। এই গেট কম্পোনেন্টে কী করে, এই গেট কম্পোনেন্টটা হচ্ছে এই স্ক্রিপ্টটা যেখানে আছে, এই স্ক্রিপ্টটার ভিতরে যে গেম অবজেক্ট আছে, মানে যে স্ক্রিপ্টের যে গেম অবজেক্টটা আছে আর কি, এই গেম অবজেক্টে যেসব কম্পোনেন্ট আছে এগুলো হচ্ছে সবগুলো এক একটা কম্পোনেন্ট। গেট কম্পোনেন্ট কোন কম্পোনেন্ট, ক্যারেক্টার কন্ট্রোলার কম্পোনেন্ট। দেন এই ক্যারেক্টার কন্ট্রোলার কম্পোনেন্টটা নিলাম আর কি, নেওয়া হয়ে গেছে। এখন এই ক্যারেক্টার কম্পোনেন্টকে আমরা পুশ করে মুভ করব। কীভাবে মুভ করবো, প্রত্যেক সেকেন্ডে আপডেট হচ্ছে আপনার প্রত্যেক ফ্রেমে আপডেট হয়, কাজ করে। তো আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে কিবোর্ড থেকে ডাইরেকশনটা নিয়ে ক্যারেক্টারটা মুভ করতে হবে, মানে আমাদের কিবোর্ড ইনপুট নিতে হচ্ছে। তো প্রথমে ডাইরেকশনটা নেই, মুভ ডাইরেকশন যে ইয়েটা করছি, যে ভেরিয়েবলটা ইকুয়াল টু নিউ ভেক্টর 3 input dot get axis এই গান্ডু এরকম করতেছে কেন, উল্টাপাল্টা কাজ করে আজকে দেখতেছি। এটাই কোনো কিতে প্রেস করছি মনে হচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে। ইনসার্ট অপশন, তো এখানে কি হচ্ছে, ইনপুট ডট গেট অ্যাক্সিস অরিজিনাল, ইনপুট গেট অ্যাক্সিস ভার্টিক্যাল, মাঝখানে 0। এখানে ইনপুট ডট গেট অ্যাক্সিস হরিজন্টাল, এটার মাধ্যমে কিবোর্ড থেকে হরিজন্টাল ভ্যালুটা, এই হরিজন্টাল যে মুভটা করব এটা নিচ্ছি। দেন ভার্টিক্যালটা হচ্ছে সামনে পিছনে না, ওই মুভমেন্টটা আমরা ভার্টিক্যাল থেকে নিচ্ছি। নেওয়ার পর এই দেখেন মাঝখানে XYZ, ওয়াইটা 0 রাখা হয়েছে। কেন রাখা হয়েছে, কারণ আমরা মুভমেন্টের সময় জাস্ট কিন্তু আমাদের সামনে পিছনে আর পাশে মানে গেলেই চলবে।
আমাদের এখানে ওয়াই কোনো প্রয়োজন নেই, মানে আমরা উপরে যাব না। আমরা যখন কোনো একটা বাটনে প্রেস করব, মানে যদি এখানে স্পেস বলি আর কি, স্পেসে ক্লিক করলে এটা জাম্প করবে। আমাদের ওয়াই এখন যাওয়ার প্রয়োজন নেই, দৌড় তো জাস্ট সামনে পিছনে গেলে হবে না, জাম্পের প্রয়োজন নেই, আমরা জাম্পের কাজটা পরে করবো। এ কারণে এটা 0 রাখা হয়েছে। আর এখানে এই ভার্টিক্যাল হরিজন্টাল ভ্যালুটা নেওয়া হয়েছে, হওয়ার পর এটা আমরা মুভ ডিরেকশন নিলাম। দেন এখন এই মুভ ডিরেকশনটা এখন এই ট্রান্সফর্ম ডিরেকশন এখন এই মুভ ডাইরেকশনটা, এই মুভ ডাইরেকশন যেটা চলে আসছে, আসার পর এখানে আসলো, আসার পর এই ট্রান্সফর্ম দেখেন, এই ট্রান্সফর্ম ডাইরেকশনটা হচ্ছে মুভ ডিরেকশন। এই মুভ ডিরেকশন অনুযায়ী যে ডিরেকশনটা নিচ্ছে সেই অনুযায়ী এই মানে প্লেয়ারটা এখন মুভমেন্ট করবে। আর এই মুভ ডিরেকশনটা এই ভিডিও মানে ইয়েতে সেভ হচ্ছে প্রত্যেকবার, প্রত্যেক ফ্রেমে আর কি আপডেট হওয়ার পর। এখন এই মুভ ডিরেকশনটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে স্পিড দিয়ে। যদি আমরা স্পিড 0 রাখি, এটা কখনো এই প্লেয়ারটা কখনো মুভ হবে না, কারণ আমাদের একটা স্পিড প্রয়োজন। এই যে ডিরেকশনটা পাচ্ছি, এই ডিরেকশনটা আমরা এখানে একটা ভেক্টর সামথিং x3y z একটা ভ্যালু থাকছে, এই ভ্যালুটা সবসময় একই আছে। দেখা গেল এক্স এর মান 3, জেড এর মান 3, ওই পজিশনে আছে, এটার মুভ হচ্ছে না, আপনার এটা 0, তখন আর মাল্টিপ্লাই হচ্ছে না। বাট এই স্পিডটা সামথিং কিছু একটা দিয়ে, স্পিড কি দেওয়া আছে, 5 দেওয়া আছে, প্রত্যেক ফ্রেমে এটা মাল্টিপ্লাই হচ্ছে। মাল্টিপ্লাই হওয়ার পর এক্স ওয়াই মান এটা মানে বাড়তে থাকবে। সেইভাবে এই মানে দেখা গেল এখানে সামথিং, এখানে মনে করেন 5, জেডের মান মনে করেন 5, এক্স এর মান মনে করেন এই সোজা এটা 0, তো এখানে আসতে গেলে আপনার লাগছে 10 বা সামথিং, মাল্টিপ্লাই করতে হচ্ছে। তো এই ভ্যালুটা মানে চেঞ্জ হবে আর কি, মাল্টিপ্লাই হবে প্রত্যেক ফ্রেমে। মাল্টিপ্লাই হওয়ার পর এই প্লেয়ারটা সামনে চলে যাবে। তো এটা হচ্ছে স্পিডের কাজ, সেটা মাল্টিপ্লাইটা এখানে হচ্ছে। তো এখন আমাদের এই কন্ট্রোলার ডট মুভ ডিরেকশন আমরা যে এই ডিরেকশনটা নিলাম, নেওয়ার পর স্পিড গুণ করলাম, গুণ করার পর যে ভ্যালুটা পাইলাম, সেই ভ্যালুটা এখন এই কন্ট্রোলারে নিলাম। এখানে আসলো, আসার পর ডিরেকশনটা আসলো, আসার পর টাইম গুণ ডেল টাইম আসলো, মানে নিলাম। নেওয়ার পর এই মুভ ফাংশনটা দিলাম, মাধ্যমে মুভ হলো। এখন টাইম ডট ডেল্টা টাইম, এটার কাজটা কি, এটা বোঝাতে গেলে অনেক কিছু বলতে হবে। তো সবচেয়ে সিম্পল যেটা বলি সেটা হচ্ছে লাস্ট ফ্রেম যে ড্র হয়েছে একটা গেমসে, যে আমি মুভমেন্ট করতেছি, লাস্ট যে ফ্রেমটা ড্র হয়েছে সেই ফ্রেমের যে সময় আর কারেন্ট ফ্রেম এখন যেটা ড্র হচ্ছে এখানে, তার মাঝখানে যে সময়টা গেছে, এই সময়টা এই টাইম ডট ডেল টাইম, এই সময়টা এখানে আসে। আসার পর ওটা ওই ডিরেকশনের সাথে গুণ হয়ে মাল্টিপ্লাই হয়ে কন্ট্রোল করা হয়। এটার কারণটা কি, দেখা গেলো আপনার মেশিন অনেক স্লো, এফপিএস কম, সেক্ষেত্রে ফ্রেম রেট কম, সেক্ষেত্রে আপনি যদি সেম অ্যামাউন্ট একটা নিশ্চয় টাইম ডেল টাইম নাই, এই মুভ ডিরেকশন শুধুমাত্র এটা ইউজ করে মানে ক্যারেক্টার মুভমেন্ট করছে, তখন দেখবেন যে আপনার ক্যারেক্টারটা এরকম এখান থেকে এখানে আসছে, এরকম আটকে যাচ্ছে, কারণ আপনার এফপিএস কম, আপনার এই মাল্টিপ্লাইটা হচ্ছে না। এটা স্মুথ করার জন্য আপনার এই টাইম ডট ডেল টাইম হচ্ছে, আপনার যে ওই টাইম যে ভ্যালুটা আছে, বললাম যে লাস্ট ফ্রেম আর কারেন্ট ফ্রেমের মধ্যে যে পার্থক্যটা আছে, এটার মাধ্যমে মাল্টিপ্লাই হয়ে এটা আপনার ফ্রেমটা স্মুথ করবে আর কি। তখন দেখা যাবে যে আপনার মেশিনটা যতই স্লো হোক না কেন, এটা তেমন একটা ইফেক্ট করবে না আপনার সেই মানে অ্যামাউন্টটা, যে তখন দেখা যাচ্ছে আপনার ওই যে বেশি টাইম লাগছে একটা ফ্রেম ড্র হইতে,
লাস্ট ফ্রেম আর কারেন্ট ফ্রেমের বেশি টাইম লাগছে, তখন ওই যে বেশি ভ্যালুটা আসছে তখন এই বেশি ভ্যালুটা দিয়ে আপনাকে এইটা মাল্টিপ্লাই হবে, মানে আপনার ওই অবজেক্টটা তখন একটু স্পিডি মানে স্মুথ যাওয়ার জন্য সেই স্পিডে আপনাকে মানে ওই অবজেক্টটা যাবে। আর যদি আপনার ফ্রেম রেট বেশি হয় তখন আপনি কিন্তু ওই যে লাস্ট ফ্রেম আর কারেন্ট ফ্রেমের মাঝে যে সময়টা আসছে এই সময়টা কিন্তু কম হচ্ছে, মানে ভ্যালুটা কম আসতেছে। তো ওই কম ভ্যালু দিয়ে এখানে গুণ হচ্ছে, এখানে গুণ হওয়ার কারণে মানে সেই অনুসারে আপনার এই মানে অবজেক্টটা স্মুথ হচ্ছে। নতুবা আপনার এই অবজেক্টটা দেখা যাচ্ছে এরকম ল্যাগ করবে, এরকম আটকে যাবে, স্মুথ হবে না। আচ্ছা যাই হোক, এই স্ক্রিপ্টটা সেভ করলাম। সেভ করার পর এখন এটা আশা করি মুভ করা যাবে। প্লে করি, এই যে ডব্লিউ চাপসি সামনে গেছে, ডি ডানে, এ বামে, এটা হচ্ছে সিন। এখানে কিন্তু আমরা ড্র্যাগ ড্রপ করে কিন্তু মানে ক্রিয়েট করি আর কি, কিন্তু আসলে যে গেম ভিউটা দেখা যাবে সেটা আমাদের যে গেম মেনুতে। এখানে দেখেন আমাদের এই যে মুভমেন্ট হচ্ছে, প্রেস করতেছি, মুভমেন্ট হচ্ছে। এখন ক্যামেরা এমন এক পজিশনে আছে এখানে ভালো মতো ফ্লোরটাও দেখা যাচ্ছে না, গ্রাউন্ড আর কি। এবার দেখা যাচ্ছে। ম্যাক্সিমাইজেশন প্লেতে কি করলাম, পুরো স্ক্রিন হয়ে যাবে, বড় স্ক্রিন মনে হচ্ছে। তো এখন দেখেন এটা কিন্তু ফাঁকা জায়গায় আছে, প্লেয়ারটা নিচে ফাঁকা, গ্র্যাভিটি কাজ করতেছে না। তো এই গ্র্যাভিটি কাজ করার জন্য এটাতে আমাদের গ্র্যাভিটি স্ক্রিপ্ট লিখতে হবে, গ্র্যাভিটি দিতে হবে, মানে ওয়াইটাকে সবসময় নিচে নামাইতে হবে। তো ওয়াইটাকে নিচে নামানোর জন্য এখানে আমাদের একটা লাইন লিখতে হবে, মুভ ডিরেকশন ডট ওয়াই মাইনাস মাইনাস না, হ্যাঁ নিচে আসবে, সবসময় নিচে আসবে। গ্র্যাভিটি ভ্যালু কত নিচ্ছি 20। এই যে এটা স্মুথ করার জন্য টাইম ডেল্টা টাইম এখন দেখুন নিচে আসছে, চলে আসছে। যেহেতু করিডোর আছে গ্রাউন্ডে, সেহেতু এটা নিচে যাচ্ছে না। এটা যদি করিডোর না থাকতো না, এটা নিচে চলে যেত। এই করিডোরটা অফ করে দিই, দেখাই, এই নিচে চলে গেছে সামান্য। তারপর আর কি, জাম্প আমরা কখন করব? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা চাই এটা যেহেতু গ্র্যাভিটি এখন দেওয়া আছে, গ্র্যাভিটিটা অফ করে দেই। এখন কিন্তু গ্র্যাভিটি ছাড়াও আমরা মুভমেন্ট করতে পারতেছি, কিন্তু আমরা চাই যে যখন আমরা শুধুমাত্র গ্রাউন্ডে থাকবো তখনই মুভমেন্ট করতে পারবো, যখন আমরা ফাঁকা স্থানে থাকবো তখন মুভমেন্ট করতে পারবো না। তো এটা করার জন্য আমাদের জন্য কি করতে হবে? প্রথমে চেক করতে হবে আমরা গ্রাউন্ডে আসি নাকি আকাশে উঠতেছি। এটার জন্য ইফ কন্ট্রোলার, ওই যে প্লেয়ার কন্ট্রোলারটা is grounded, এটা ট্রু ফলস রিটার্ন করবে। যদি গ্রাউন্ডে থাকে তাহলে ট্রু আসবে, না থাকলে ফলস। তো গ্রাউন্ডে আছে, একমাত্র গ্রাউন্ডে থাকার সময় মানে আমরা এটা মুভ করব। এটা হচ্ছে এই পর্যন্ত নিজেই যথেষ্ট।
পাই গেছি রে ভাই, পাশ হয়ে গেছে। দেখেন এখন WS দিয়ে আমি প্রেস করতেছি কিন্তু মুভমেন্ট হয় না। ওই যে গ্র্যাভিটি অফ করছি, প্লাস এখানে চেক করছি যে গ্রাউন্ডে আসছে নাকি। এখন যে গ্র্যাভিটি অন করলাম, এবারে দেখেন হবে, গ্রাউন্ডে আসছে, যে পড়ছে, মুভমেন্ট আছে। এখন এটাকে যদি আমরা জাম্প করতে চাই তাহলে কি করতে হবে, ওয়াই উপরে না, ওয়াইটাকে পজিটিভ করাতে হবে না, উপরে প্লাস সামথিং কোনো একটা ভ্যালু, জাম্প ভ্যালুতে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ওটা নিয়ে মাল্টিপ্লাই করে ওটা উপরে উঠিয়ে দিতে হবে। দেন ওটা অটোমেটিক্যালি এমনিতে মানে গ্র্যাভিটির চোদন এমনিতে নিচে নেমে চলে আসবে। তো এটা করার জন্যে জাম্প স্পিড 8 নিলাম। যদি গ্রাউন্ডে থাকে তখনই তো জাম্প করবে, তাহলে এর ভিতরে লিখতে হচ্ছে ইফ ইনপুট ডট গেট। ও হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার, প্রোগ্রামিংয়ের জন্য সবসময় বেস্ট হচ্ছে ডকুমেন্টেশন ফলো করা। এই গেট কি বাটন বিভিন্ন কিয়ের জন্য বিভিন্ন রকম আছে, যে যে এখানে আচ্ছা এটা লিখি আগে, গেট কি ডাউন। এখানে দেখেন গেট কি ডাউন, গেট কি আপ, বিভিন্ন সিস্টেম আছে। গেট কি ডাউন হচ্ছে জাস্ট একবার প্রেস করব, স্পেসে জাস্ট ক্লিক করে ছাড়িয়ে দিলেই কাজ হবে। যদি গেট কি ইউজ করি তখন আমাদের কী করতে হবে, স্পেসে চাপ দিয়ে রাখতে হবে, মানে সে এক্সপেক্ট করবে যে আমি চাপ দিয়ে আসছি যে কোনো কিতে, শুধু স্পেস না, যে কোনো কিতে। আর গেট কি আপ হচ্ছে যখন আমরা কিটা রিলিজ করব, যখন কিতে চাপ দেওয়ার পর যখন রিলিজ করবো, ছাড়িয়ে দিব, তখন এটা কাজ করবে আর কি। এটা ইউজ করে মানে কাজ করা যাবে। তো গেট কি ডাউন মানে আমরা একবার প্রেস করছি, কি প্রেস করছি, স্পেস। এখন এখানে বিভিন্ন কিয়ের জন্য বিভিন্ন নাম দিতে হয়, বা এই গেট কি ডাউন বাদেও আরও অনেক সিস্টেম আছে ইনপুট নেওয়ার জন্য। তো এটার জন্য আমাদের মাস্ট ডকুমেন্টেশন ফলো করতে হবে। ইউনিটি ইনপুট কি যে আপ ডাউন এফেড 1 2 3 অল রাইট ইত্যাদি, এগুলি কি নেম, এটা বাদেও আরও আছে, কোথায় আছে ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, ডকুমেন্টেশন ফলো করতে হয়। তো এখানে এই স্পেস প্রেস করলে আমাদের এটা জাম্প করবে। তো স্পেস, তো মুভ ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ডট ওয়াই, জাস্ট আমরা ওয়াইটা নিব, জাম্প স্পিড, এটা এখন জাম্প করবে। স্পেস চাপ দিলাম, জাম্প করছে। জাম্প ভ্যালুটা মনে হয় কম হয়ে গেছে, একটু বেশি দিই, 100 দিলে এটা উড়িয়ে যাবো। দেখ কি রে, কাম করস না কে? ওহো সরি, গ্র্যাভিটি বেশি হয়ে গেছে। কি ব্যাপার? Jump speed একটু বাড়ছে। না তো কি প্রবলেম হচ্ছে তো বুঝতেছি না। জাম্প স্পিড
যাই হোক, এটা এখন প্রয়োজন নাই। তো কথা বলতে বলতে কথা শুকিয়ে গেছে। এই হলো কোড, কিন্তু আপাতত মানে সব কিছু বোঝা যাচ্ছে। মুভ ডিরেকশন ডট ওয়াই ইকুয়াল টু জাম্প স্পিড, এটা জাম্প স্পিড 10 দিয়ে জাস্ট ওয়াই ভ্যালুটা 10 ইউনিট মানে আপ করাইছে আর কি, আর তেমন কিছুই না, জাস্ট এটুকুই কাজ হয়েছে। আর মুভমেন্ট তো ডব্লিউএসডি হচ্ছে। তো আজকে রেন্ডারিং নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম, একটা 3D মডেলস কীভাবে এখানে ভিউ হয় এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাচ্ছিলাম, বাট প্রায় 1 ঘন্টা, অনেকক্ষণ, 1 ঘন্টার বেশি অনেক রেকর্ড হয়ে গেল। আজকে আর রেকর্ড করবো না। যদি আরও জানার ইচ্ছা থাকে এগুলো নিয়ে, গেম ডেভেলপমেন্ট বা রেন্ডারিং রিলেটেড এসব কিছু নিয়ে, যদি কারো ভিডিও ভালো লাগে তবে বলতে পারেন, দেখি ভবিষ্যতে যদি ভালো লাগে, বা কারো যদি এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা হয়, আমার কাছে অনেক টিউটোরিয়াল আছে, কোর্স আছে অনেক ভালো ভালো, বা কোথা থেকে কী শিখতে হবে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, যদি জানার ইচ্ছা থাকে তাহলে শিখতে পারো। আর পার্সোনাল প্রজেক্টে যদি কখনো আমার সাথে কারো কাজ করার ইচ্ছা হয় তাহলেও